রিভিশন দিলাম, তোমাদের একটু বুঝাবো, তাহলে বুঝতে পারবা যে হ্যাঁ ডেটা স্ট্রাকচার মুখস্থ করা লাগতেছে না। ওকে, এবং তোমাদের হচ্ছে লাস্ট ক্লাসে বলছিলাম তোমাদের যদি পসিবল হয়, যদি হাতে সময় থাকে, তাহলে হচ্ছে তোমরা এই মাইক্রো প্রসেসর এন্ড মাইক্রো কন্ট্রোলার টেস্টের প্রথম দুইটা ভিডিও একটু দেখে নিবা, দেখবা যে জিনিসগুলো আরো লজিক্যাল লাগতেছে। ঠিক আছে, এটার পড়ার জন্য তোমার হচ্ছে কোনো প্রি রিকুইজিট নলেজ লাগবে না। তুমি যদি সি প্রোগ্রামিংও না পারো কোনো সমস্যা নেই, তাহলে হচ্ছে তোমার এই দুইটা ভিডিও সাজেস্টেড থাকবে আমার পক্ষ থেকে। ওকে, আমরা হচ্ছে আজকে যেটা শেখাবো সেটা তো আমি এখানে রাখি নাই, 1 মিনিট আমাকে একটু দাও। মেমোরি আর্কিটেকচার এন্ড সি। ওকে, সো আমরা হচ্ছে মূলত তোমার প্রোগ্রাম ডেটাগুলা কিভাবে মেমোরিতে স্টোর হচ্ছে সেটা জানবো। এটা হচ্ছে তোমার ক্লাসে কোনোদিনই হচ্ছে আলোচনা করা হবে না, বাট এটা তুমি শিখে রাখো। তুমি এখান থেকে তুমি হচ্ছে ইউনিভার্সিটিতে কোনো বেনিফিট পাবা না, বাট তোমার আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার হবে এন্ড তোমাকে কোনো কিছু মুখস্থ করতে হবে না, এবং তোমার ওই যে ইউনিভার্সিটি শেষে যখন তুমি অ্যাকচুয়ালি জব ফিল্ডে যাবা তখন এইগুলোর মর্ম তখন বুঝতে পারবা। ঠিক আছে, তো একটু খেয়াল করো যে অ্যাকচুয়ালি ডেটা স্ট্রাকচার মানে আমরা কি বললাম, ডেটা কিভাবে স্টোর হচ্ছে সেটা। এখন ডেটা কিভাবে স্টোর হচ্ছে এটা পড়ার আগে তোমাকে বুঝতে হবে ডেটা কোথায় স্টোর হচ্ছে সেইটার স্ট্রাকচারটা, তাই না? সো ডেটা কোথায় স্টোর হচ্ছে সেইটা হচ্ছে এই জায়গাটাতে। আমাদের সবার প্রথমে একটা কথা আমাদের জানতে হবে স্টোরেজ ডিভাইস কোনগুলো, আমাদের স্টোরেজ ডিভাইস কি কি আছে সেটা। আমরা হচ্ছে স্টোরেজ ডিভাইসকে মূলত দুই ভাগে ভাগ করতে পারি। একটা ভাগকে আমরা বলি হচ্ছে প্রাইমারি স্টোরেজ, আর একটাকে বলি হচ্ছে আমরা সেকেন্ডারি স্টোরেজ, তাই না? সেকেন্ডারি স্টোরেজ এবং প্রাইমারি স্টোরেজের মধ্যে আমাদের পড়া হচ্ছে মূলত হচ্ছে র্যাম, তারপরে রোম, এগুলা। তো এই যে র্যাম, হ্যাঁ, র্যামকে আমরা কি বলতেছি, এটাকে বলতেছি প্রাইমারি স্টোরেজ। এবং তোমরা সবসময় শুনে আসছো, মানে এখন হচ্ছে আরো ট্রেনিং আছে, র্যামের দাম হচ্ছে একবারে কি হয়ে গেছে, অনেক বেড়ে গেছে, হ্যাঁ, এগুলো নিয়ে বিভিন্ন মিমস বানাচ্ছে। সো র্যাম কেমন, কি এমন একটা জিনিস যেটার দাম বেড়ে যাওয়ার কারণে আমাদের হচ্ছে এরকম মিম করতেছে, বা এটার ইম্পর্টেন্স কতটুকু এটা তোমাকে বুঝতে হবে। ফার্স্ট অফ অল বিষয়টা হচ্ছে আমাদের যে সিপিইউ আছে, সিপিইউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, এই সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিইউ নামক যে মেশিনটা আছে, এটা এতটা ফাস্ট যে এটা প্রত্যেক সেকেন্ডে মিলিয়ন ইনস্ট্রাকশনকে এক্সিকিউট করতে পারে। ঠিক আছে, মিলিয়ন ইনস্ট্রাকশনস পার সেকেন্ড, ঠিক আছে, এমপিএস, যে মিলিয়নস অফ ইনস্ট্রাকশন প্রতি সেকেন্ডে সে এক্সিকিউট করতে পারে। এখন সিপিইউ কি করে? সিপিইউ হচ্ছে প্রসেস করে, কি প্রসেস করে? ডেটা প্রসেস করে, তাই না? সিপিইউ কি করে? ডেটা প্রসেস করে। ডেটা থাকে কোথায়? ডেটা থাকে হচ্ছে স্টোরেজে, তাই না? ডেটা তো স্টোরেজেই থাকবে। এখন এই যে ডেটাটা স্টোরেজে আছে, সেই ডেটাটা সিপিইউ এর কাছে যায়, সিপিইউ সেটাকে প্রসেস করে আমাকে আউটপুট দেয়। ঠিক আছে, সিপিইউ কি করে? স্টোরেজ থেকে ডেটা নেয়, স্টোরেজ থেকে ডেটা নিয়ে সেটাকে প্রসেস করে আমাকে আউটপুট দেয়। এখন কথা হচ্ছে সিপিইউ অনেক ফাস্ট কাজ করে, তার মানে সিপিইউ যদি অনেক ফাস্ট কাজ করতে চায় তাহলে একে অনেক ফাস্ট ডেটাটা তাকে হচ্ছে ডেলিভারি করতে হবে। তার মানে এই সিপিইউটা যার কাছ থেকে ডেটা নিবে, ঠিক আছে, যে স্টোরেজ থেকে ডেটা নিবে, সেই স্টোরেজকে কি হইতে হবে? অনেক ফাস্ট হইতে হবে। ঠিক আছে, অনেক ফাস্ট হইতে হবে সেই স্টোরেজটাকে। এবং এই যে আমরা স্টোরেজের দুইটা ভাগ করলাম, প্রাইমারি স্টোরেজ আর সেকেন্ডারি স্টোরেজ। প্রাইমারি স্টোরেজের মধ্যে যে র্যামটা আছে, র্যামের স্পিড আমাদের সেকেন্ডারি স্টোরেজের থেকে অনেক ফাস্ট হয়ে থাকে। ঠিক আছে, র্যাম অনেক স্পিডে ডেটা ট্রান্সফার করতে পারে। অ্যাজ এ রেজাল্ট আমাদের যে সিপিইউটা থাকে, সেই সিপিইউটা অলওয়েজ র্যামের থেকে ডেটাটা নেয়। ঠিক আছে, তাহলে সিপিইউ কি করতেছে? সিপিইউ অনেক ফাস্ট একটা মেশিন, যেটা প্রত্যেক সেকেন্ডে মিলিয়নস অফ ইনস্ট্রাকশনসকে কি করতেছে? এক্সিকিউট করতেছে। এবং তার যে মিলিয়নস অফ ইনস্ট্রাকশনসকে এক্সিকিউট করার জন্য তার বেশ কিছু ডেটা লাগবে। সেই ডেটাগুলো নিবে কার কাছ থেকে? নিবে হচ্ছে স্টোরেজের কাছ থেকে। এখন স্টোরেজ তো দুই প্রকার, প্রাইমারি স্টোরেজ আর সেকেন্ডারি স্টোরেজ। এখন সে কেন হচ্ছে প্রাইমারি স্টোরেজ থেকে নিবে? কারণ প্রাইমারি স্টোরেজ গুলা অনেক ফাস্ট হয়ে থাকে। ঠিক আছে, তার মানে কি র্যাম আমাদের অনেক ফাস্ট একটা মেমোরি স্টোরেজ। সো র্যাম থেকে অলওয়েজ সিপিইউ কি করবে? ডেটা নেবে। সো আজ থেকে আগামী 12 সেমিস্টার পর্যন্ত যখনই তোমাকে কেউ কোশ্চেন করবে যে সিপিইউ কার কাছ থেকে ডেটা নিচ্ছে? র্যামের কাছ থেকে ডেটা নিচ্ছে। কেন এসএসডির কাছ থেকে ডেটা নিচ্ছে না? এটার অ্যান্সার কেউ বলতে পারবে এখন? যে আমাদের এসএসডি বা সেকেন্ডারি স্টোরেজ থেকে কেন হচ্ছে সিপিইউ ডেটা নিচ্ছে না? এনিওয়ান? দেখো, মাত্র আমি কারণটা বলছি, র্যামের কাছ থেকে নেওয়ার কারণটা হচ্ছে র্যাম অনেক ফাস্ট। এসএসডি কি? এসএসডি অনেক স্লো রাদার দেন। আচ্ছা, একটা মিনিট, আমি হচ্ছে না মাইক্রোফোনটা, ভাই ঠিকঠাক আছে সাউন্ড। ওকে প্যারা নেই, আমি হচ্ছে মাইক্রোফোনটা কানেক্ট করি, দাও একটু দাঁড়াও। ওকে,
হোপফুলি এখন একটু জোরে শোনা যাইতে পারে। ওকে, সো এসএসডি থেকে তোমাকে একটা কমন কোশ্চিন, ঠিক আছে, তোমাকে নন সিএসসি কেউ যদি কোশ্চিন করে এবং তুমি যদি এটার অ্যান্সার না দিতে পারো তাহলে এটা খুবই দুঃখজনক একটা ব্যাপার হবে। ঠিক আছে, কোশ্চিনটা কি? কোশ্চিনটা হচ্ছে যে ভাইয়া কেন র্যাম ইম্পর্টেন্ট। এখন হোপফুলি তোমরা এই অ্যান্সারটা বলতে পারবা, কারণ আমাদের সব কাজ করে হচ্ছে সিপিইউ, এবং সিপিইউ কে সব কাজ করার জন্য ডেটা যোগান কে দেয়? ডেটা যোগান দেয় হচ্ছে র্যাম। র্যাম নামক যে মেমোরিটা আছে সে হচ্ছে সিপিইউ কে সকল ডেটার কি দেয়? যোগান দেয়। কেন এসএসডি দিতে পারে না? কারণ সিপিইউ অনেক ফাস্ট কাজ করে এবং এসএসডি অনেক স্লো কাজ করে। যেহেতু সিপিইউ অনেক ফাস্ট কাজ করে, সো সে অলওয়েজ এক্সপেক্ট করবে অনেক ফাস্ট তার কাছে কি আসুক, ডেটা আসুক, সো দ্যাট সে এসএসডি কে কি করে দেয়? রিজেক্ট করে দেয়। সো সিপিইউ কখনো এসএসডি থেকে ডেটা নেয় না, সে অলওয়েজ কার কাছ থেকে ডেটা নেয়? র্যামের কাছ থেকে ডেটা নেয়। এবং আমি তোমাকে যে বললাম যে ফার্স্ট সেমিস্টার থেকে 12th সেমিস্টার পর্যন্ত এখন মনে রাখার চেষ্টা করবা, যখনই কেউ মেমোরির কথা বলবে তখন তুমি বাই ডিফল্ট র্যামের কথা মনে করে নিবা। ঠিক আছে, যখনই তোমাকে মেমোরির কথা বলবে কেউ তখন বাই ডিফল্ট তোমাকে র্যামের কথা মনে করে নিতে হবে। এই যে এখানে যে স্ট্রাকচারটা দেখতেছো এটা একটা র্যামের স্ট্রাকচার। ঠিক আছে, এটা একটা র্যামের স্ট্রাকচার, যে একটা র্যামের ভিতরে বা মেইন মেমোরির ভিতরে কিভাবে আমাদের ডেটাগুলো স্টোর হয় সেটা। ওকে, ফাইন। এখন তুমি একটা কোড লেখছো, ধরে নাও, ঠিক আছে, ধরে নাও এখানে একটা কোড লেখছো 100 লাইনের, 100 লাইনের একটা কোড লেখছো। সেই 100 লাইনের একটা কোডের ভিতরে তোমার কি করলা? এই কোডটাকে কম্পাইলারের থ্রুতে কম্পাইল করলা। কম্পাইলার কি করে? কম্পাইল হচ্ছে তোমার কোডটাকে কম্পাইল করে। ঠিক আছে, কম্পাইলার কি করলো? তোমার কোডটাকে কম্পাইল করলো। কম্পাইলার অলওয়েজ এই যে কম্পাইল করে, কম্পাইলের থ্রুতে কি করে? তুমি যে কোডটা লেখছো সেই কোড অবশ্যই মেশিন বুঝবে না, তাই না? তোমার কোড কখনোই মেশিনের পক্ষে তোমার কোড বোঝা সম্ভব নয়। কারণটা কি? কারণ তুমি লেখছো অনেক হাই লেভেল একটা ল্যাঙ্গুয়েজে এবং মেশিন অলওয়েজ লো লেভেল ল্যাঙ্গুয়েজটাই বোঝে। লো লেভেল ল্যাঙ্গুয়েজ বলতে 0 1 এর কম্বিনেশন, যে কোনো কিছু সে বুঝতে পারে। ওকে, সো কম্পাইলার কি করে? তোমার এই যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ যেটা তুমি বোঝো, তোমার ভাষাটাকে মেশিনের ভাষাতে কনভার্ট করার কাজই হচ্ছে কম্পাইলারের কাজ। সো তুমি যখন একটা প্রোগ্রাম লেখো, লেটস সে আমি হচ্ছে এখানে যদি এখন ভিএস কোডে যাই, ভিএস কোডে যাওয়ার পর যদি আমি এখানে একটা প্রোগ্রাম লিখি, প্রোগ্রাম লেখার পর আমি যদি রান করি, রান করার সময় আমার কিছুটা সময় নেই। ঠিক আছে, এই যে কিছুটা সময় কেন নেই? কারণ হচ্ছে ওই সময়ের মধ্যে আমার কোডটা কি হয়? আমি যে ভাষায় লিখছি সেই আমার ভাষা থেকে কি হয়ে যায়? মেশিনের ভাষাতে কনভার্ট হয়ে যায়। ওকে, সো এই জন্য হচ্ছে আমাদের বেশ কিছুটা সময় লাগতেছে। সো এই যে আমাদের যে কোনো কোডকে আমরা কম্পাইলারের থ্রুতে কম্পাইল করি, তাই না? কম্পাইল হওয়ার পরে আমাদের এই কোডটা কই যায়? এই কোডটা আমাদের মেমোরির এই অংশে চলে আসে। এই যে টেক্সট লেখা আছে না, টেক্সট নামক যে জায়গাটা আছে এইখানে আমাদের যে কোড আছে সেই কোডটা আমাদের এখানে চলে আসে। ঠিক আছে, আমাদের মেমোরির এই অংশে আমাদের কোডটা লোড হয়ে যায়। ওকে, সো এই টেক্সট অংশের কাজ কি? টেক্সট অংশের কাজ হচ্ছে অলওয়েজ ইনস্ট্রাকশনস গুলাকে ক্যারি করা। এরপরে তোমার কোডে তুমি একটা জায়গায় লেখছো, ধরে নাও ইন্টিজার এ, আরেকটা জায়গাতে লেখছো হচ্ছে ইন্টিজার বি, আরেকটা জায়গাতে লেখছো হচ্ছে বি ইকুয়াল 10। ঠিক আছে, এইরকম একটা সিনারিওর কথা চিন্তা করো। এরা কোথায় কোথায় স্টোর হয় সেটাও তোমাকে বুঝতে হবে। এই জায়গায় থেকে ইন্টিজার এ এবং ইন্টিজার বি তারা দুইজন দুই জায়গাতে স্টোর হবে। কারণ কি? কারণ হচ্ছে ডিক্লারেশন এন্ড ইনিশিয়ালাইজেশন। এখানে কোনটা ডিক্লারেশন কোনটা ইনিশিয়ালাইজেশন সেটাও তোমাকে বুঝতে হবে। ডিক্লারেশন মানে হচ্ছে তুমি একটা ভেরিয়েবলকে ডিক্লার করে দিছো। সো এখানে এও ডিক্লার করা হয়েছে, বিও ডিক্লার করা হয়েছে, অর্থাৎ এ নামক একটা ভেরিয়েবলের জন্য মেমোরির কাছ থেকে জায়গা নিছো, বি নামক একটা ভেরিয়েবলের জন্য মেমোরির কাছ থেকে জায়গা নিছো। বাট ইনিশিয়ালাইজেশন মানে হচ্ছে কোনটার ভিতরে তুমি ভ্যালু রাখছো সেটা। ইনিশিয়ালাইজেশন মানে হচ্ছে বি ইকুয়াল 10, অর্থাৎ বি কে তুমি ইনিশিয়ালাইজ করছো বাট এ কে তুমি ইনিশিয়ালাইজ করোনি। জাস্ট এর জন্য মেমোরির কাছ থেকে জায়গা নিছো বাট এ তে কোনো কিছু রাখো নাই। তুমি যদি এখানে এ সমান 5 লিখতা তাহলে আমরা বলতাম এ কেও ইনিশিয়ালাইজ করা হয়েছে। যেহেতু তুমি করো নাই তাহলে আমরা বলতেছি যে এখানে এ এবং বি দুইটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করা হয়েছে বাট শুধুমাত্র একটা ভ্যালুকে একটা ভেরিয়েবলকে ইনিশিয়ালাইজ করা হয়েছে। সো এইখানে আমাদের আরো দুইটা সেগমেন্ট থাকে আমাদের র্যামে। একটা সেগমেন্টের নাম হচ্ছে, একটা সেগমেন্টে সব ইনিশিয়ালাইজড ডেটাগুলো থাকে, ইনিশিয়ালাইজড যে ভেরিয়েবলস গুলো আছে সেগুলো থাকে কোথায়? এই সেগমেন্টে। অর্থাৎ এই যে বি বি ইকুয়াল 10 এটা আমাদের মেমোরির কোথায় যাবে? ইনিশিয়ালাইজড ডেটা এই সেগমেন্টে যাবে। আর আনইনিশিয়ালাইজড ডেটাতে কারা আসবে? আনইনিশিয়ালাইজড ডেটাতে এই যে এ আসবে। কারণ কি? কারণ এখানে আমরা এ সমান কি হবে সেটা লিখিনি, অর্থাৎ এর ভ্যালু এখানে আমরা অ্যাসাইন করিনি, অর্থাৎ এ মেমোরির এইখানটাতে জায়গা নিবে। এরপরে আমাদের আসে অ্যাকচুয়ালি এই সেমিস্টারে আমরা যেটা নিয়ে স্টাডি করতেছি সেইটা, অর্থাৎ হিপ মেমোরি লোকেশন। হিপের কাজটা আমরা একটু পরে আসতেছি। স্ট্যাকের কাজে আসি। স্ট্যাক কি করে? আমাদের যে ফাংশন গুলো আছে না, ফাংশন, তারপর হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল,
সরি ফাংশন এবং লোকাল ভেরিয়েবল, এই দুইটা ভেরিয়েবল নিয়ে আমাদের এই স্ট্যাক কাজ করে। ঠিক আছে, এটা আমরা স্ট্যাক যখন শিখবো, স্ট্যাক ভেক্টর ডেটা স্ট্রাকচার, তখন আমরা এটা দেখবো যে স্ট্যাক কিভাবে ফাংশনকে হ্যান্ডেল করতেছে। বাট আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যে পার্টটা সেটা হচ্ছে হিপ। ঠিক আছে, অর্থাৎ হিপ নিয়ে তোমরা হচ্ছে পুরো সেমিস্টার স্টাডি করবা। সো এই যে আমরা বারবার বলতেছি যে তোমরা ডাইনামিক মেমোরি অ্যালোকেশন শিখবা, ডাইনামিক মেমোরি অ্যালোকেশন শিখবা। ডাইনামিক মেমোরি অ্যালোকেশনটা কি? ডাইনামিক মেমোরি অ্যালোকেশন হচ্ছে ডাইনামিক্যালি মেমোরি অ্যালোকেট করা হবে তোমাকে, অর্থাৎ যখন তোমার চাহিদা হবে তখনই মেমোরি তোমাকে জায়গা অ্যালোকেট করবে। সেই জায়গাটা কোথায় অ্যালোকেট করা হবে তোমাকে? তোমাকে কি এইখানে মেমোরি আর জায়গা দিবে? অ্যান্সার হচ্ছে না। তোমাকে কি এইখানে মেমোরি জায়গা দিবে? না। এখানে দিবে? না। স্ট্যাকে দিবে? না। তাহলে ডাইনামিক মেমোরি অ্যালোকেশনের থ্রুতে মেমোরির কাছ থেকে যখন তুমি জায়গা চাবা, সেই জায়গাটা অলওয়েজ তোমাকে হিপ এরিয়াতে দেওয়া হবে। ঠিক আছে, অর্থাৎ তোমার এই যে মেমোরি পুরো র্যাম, এই র্যামের যে জায়গাটাতে হিপ আছে, হিপের জায়গাটাতে তোমাকে অলওয়েজ ডাইনামিক মেমোরি অ্যালোকেশনের জন্য জায়গা প্রোভাইড করা হয়ে থাকে। ওকে, জাস্ট এতটুকু মাথার উপর দিয়ে গেলেও সমস্যা নেই। বাট রাইট নাও আমরা যেটা কথা বলবো সেটা মাথার উপর দিয়ে যাওয়া যাবে না, কোনোভাবেই না। কারণ এইখান থেকে তোমাদের অলওয়েজ পরীক্ষাতে কোশ্চিন আসে যে হোয়াট ইজ কম্পাইল টাইম মেমোরি অ্যালোকেশন এন্ড হোয়াট ইজ রান টাইম মেমোরি অ্যালোকেশন। ওকে, দুইটা কনসেপ্ট আছে এখানে, কম্পাইল টাইম এন্ড রান টাইম। এবং তোমরা যখন ওপি পড়বা, ওপি তেও এটার গুরুত্ব অপরিসীম। ওপি তে তোমরা দেখবা যে কম্পাইল টাইম এরর কি আর রান টাইম এরর কি। ঠিক আছে, কম্পাইল টাইম আর রান টাইমের মধ্যে, কম্পাইল মানে কি একটু আগে বললাম, কম্পাইল মানে হচ্ছে তুমি একটা কোড লেখছো, তুমি কোড অলওয়েজ কি ভাষায় লেখো? সি তে লেখো। সি একটা কি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, কারণ ওই ভাষাটা তুমি বুঝতেছো, তাই না? সি একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, সো তুমি কোড লেখো হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজে। তুমি কোড লেখো কাকে ইনস্ট্রাকশনস দেওয়ার জন্য? অবশ্যই তোমার কম্পিউটারকে ইনস্ট্রাকশনস দেওয়ার জন্য, তাই না? বাট তোমার কম্পিউটার কি, তোমার ভাষা বুঝবে? তুমি যদি এখানে হ্যাশ ইনক্লুড stdio.h printf তারপর scanf এগুলো লেখো, তোমার কম্পিউটার বুঝবে? আনসার হচ্ছে না, তোমার কম্পিউটার কিচ্ছু বুঝবে না। তার মানে এখানে সামওয়ান আছে যে তোমার ভাষাটাকে কম্পিউটারের বোধগম্য ভাষাতে কি করতেছে? কনভার্ট করে দিচ্ছে। তাহলে এই সামওয়ানটা হচ্ছে কম্পাইলার। তাহলে কম্পাইলার কি করে? কম্পাইলার অলওয়েজ হাই লেভেল ল্যাঙ্গুয়েজটাকে কম্পিউটার বোধগম্য বা মেশিন বোধগম্য ভাষা অথবা লো লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে। ঠিক আছে, এটা গেল। তাহলে কম্পাইল টাইম ইরর বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে কম্পাইল করার সময় যে ইররটা হয় সেটাকে আমরা বুঝাচ্ছি। ঠিক আছে, এটা আমরা আরো ভালোভাবে কিভাবে বুঝতে পারি? ধরে নিচ্ছি এটা আমার একটা কোড। ওকে, এটা আমার কি? এটা আমার একটা কোড। এই কোডে অ্যাকচুয়ালি কি হচ্ছে? ধরে নিচ্ছি এটা আমরা এখন এখানে কি করব? রান করব। ঠিক আছে, এখানে আমি যদি রান কোড দেই তার মানে আমার এখানে কি হয়ে যাবে? এই কোডটা রান হয়ে যাবে। ওকে, এই যে কোডটা রান করব, কিন্তু এই জায়গায় যে কোডটা লিখছি এটা দেখে তুমি আমি বুঝতেছি, হ্যাঁ এ নামক একটা ভেরিয়েবল দিয়েছি, সেটার ভিতরে 10 দিয়েছি, তারপরে ভাগ করছি, ভাগ করে প্রিন্ট করতেছি, এটা আমি তুমি বুঝতেছি। বাট কম্পিউটার কখনোই এটা বুঝবে না। ঠিক আছে, কম্পিউটার কখনোই এটা বুঝবে না। কম্পিউটারকে যদি তোমাকে বুঝাতে হয় তাহলে যখন তুমি এখানে রান কোড দিবা, তখন বিহাইন্ড দ্য সিন কেউ একজন এই পুরা কোডটাকে কম্পিউটার রিডেবল, ঠিক আছে, কম্পিউটার বুঝবে এরকম একটা কোডে কনভার্ট করে নিবে। ঠিক আছে, অর্থাৎ মেশিন কোডে কনভার্ট করবে। কে করবে? কম্পাইলার। আমি যখনই রান দেবো, দেখো এই জায়গায় আমাদের এই কোড ফাইলের নাম কি? ds.c। আমি যখন এখানে রান কোড দিব তখন এখানে দেখবা যে আরেকটা ফাইল তৈরি হয়ে গেছে, অটোমেটিক এখানে আরেকটা ফাইল তৈরি হয়ে যাবে। ঠিক আছে, আমি যে রান কোড দিচ্ছি দেখো এখানে আরেকটা ফাইল তৈরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখানে তৈরি হয়ে যাবে এখনই। হ্যাঁ, কই গেল রান কোড? হ্যাঁ, এই যে দেখো একটা ফাইল তৈরি হয়ে গেছে। এটা কি ফাইল? এইটাই হচ্ছে তোমার এই যে ds.c। এটা হচ্ছে এই ফাইলটা। এই ফাইলটার ভিতরে কি আছে? তুমি যে ভাষা বোঝো, আমি যে ভাষা বুঝি, যে ভাষায় প্রোগ্রামাররা প্রোগ্রাম করে সেই ভাষাটা এখানে আছে। তো যখন তুমি এখানে রান দিলা, রান দেওয়ার সাথে সাথে এই ভাষাটা থেকে বা এই কোডের ফাইলটা থেকে এমন একটা ফাইল তৈরি হইলো যে ফাইলটা আমরা বুঝি না। এই ফাইলটা কারা বুঝে? এই ফাইলটা অলওয়েজ শুধুমাত্র কে বুঝবে? সিপিইউ বা যে প্রসেসর আছে সে বুঝবে, সে ওই অনুযায়ী কাজ করে তোমাকে এখানে রেজাল্টটা দেখায় দিবে। ওকে, সো কম্পাইল টাইম এরর বলতে আমরা অ্যাকচুয়ালি যেটা বোঝাই সেটা হচ্ছে এই যে কোডটা লেখছো, কোডটাকে তোমার হাই লেভেল কোডটাকে লো লেভেল কোডে বা মেশিন কোডে কনভার্ট করার সময় যদি কোনো ইরর মেশিন পায় বা কম্পাইলার পায়, সেই সময় যে ইররটা দেখা যায় সেটা হচ্ছে কম্পাইল টাইম ইরর। লাইক এখানে যদি আমি একটা সেমিকোলন মিস দিই, সেমিকোলন মিস দেওয়া মানে কি? এটাকে যদি আমি এখন বলি যে ভাই এটাকে মেশিন কোডে কনভার্ট করে দাও, কম্পাইলার বলবে যে না, তুমি এখানে একটা ভুল করছো, আমি ভুল কোড মেশিনকে কনভার্ট করে দিব না। ঠিক আছে, সো তখন তোমাকে একটা ইরর দিবে। আমি যদি এখানে রান কোড দিই আমাকে এখানে একটা ইরর দিবে। সো এইটাই হচ্ছে কম্পাইল টাইম ইরর। অর্থাৎ তোমার যে কোড আছে সেই কোডটাকে মেশিন কোডে কনভার্ট করার সময় যদি কোনো ইরর অকার করে, তখন আমাকে যে ইরর লগটা দেয় সেটা হচ্ছে কম্পাইল টাইম ইরর। এটা গেল। রান টাইম ইরর কি?
রান টাইম ইররটা অ্যাকচুয়ালি এই কম্পাইল টাইম ইররের পরে হয়, ঠিক আছে? কম্পাইল টাইম ইররের পরে মূলত রান টাইম ইররটা হয়। সেটা কি, ধরে নিচ্ছি এখানে আমি একটা কোড লিখছি, এই কোডে কোনো সিনট্যাক্সিক্যাল কোনো ইরর নাই, সিনট্যাক্সে কোনো ভুল নাই, কোনো সমস্যা নেই এই ক্ষেত্রে। আমার সিনট্যাক্সে ভুল না থাকলে কম্পাইলারের কি কোনো অসুবিধা আছে যে এই কোডটাকে হচ্ছে লো লেভেল করে কনভার্ট করতে বা মেশিন করে কনভার্ট করতে? অ্যান্সার হচ্ছে না। যেহেতু এখানে কোনো সিনট্যাক্সে ইরর নাই, তাহলে আমি এখানে রান দেওয়ার সাথে সাথে এই কোডটাকে সাথে সাথে সে মেশিন করে কনভার্ট করে দিবে, ঠিক আছে, যেহেতু কোনো ভুল নাই। বাট এটাকে রান কোড করার পরে এরকম যদি কোনো সিনারিও দেখি, যে সিনারিওর কারণে আমাদের যে কোনো ইনপুটের জন্য যদি এইখানে একটা ইরর ঘটে, সেই ইররটা যদি আমরা হ্যান্ডেল না করতে পারি, সেটাকে আমরা রান টাইম ইরর বলি, ঠিক আছে? এটা একটু কমপ্লেক্স লাগতে পারে, আমি দেখাচ্ছি এটা কিভাবে কাজটা হচ্ছে। এটা আমাদের হচ্ছে ভিএস কোডে হবে না, ভিএস কোডে এটা করতে পারবে না তোমরা। তোমরা যেটা করবা কোড ব্লকসে এটা একটু ট্রাই করে দেখবা, আমি যেটা করতেছি, অথবা হচ্ছে এই অনলাইন কম্পাইলারে আসবা। সেটা হচ্ছে তুমি এখানে লেটস শুধুমাত্র ইন্টিজার এ আর বি, তাই না, দুইটা ভেরিয়েবল আছে, আমি এখানে দুইটা ভেরিয়েবল নিয়ে নিয়েছি, ইন্টিজার এ কমা বি, ফাইন। এরপর আমি যেটা করবো সেটা হচ্ছে ইউজারকে বলবো হচ্ছে এর মান দিতে প্রিন্টএফ ইন্টার ভ্যালু অফ এ, ইন্টার ভ্যালু অফ এ। এরপর হচ্ছে আমরা স্ক্যানএফ এর থ্রুতে ওই এর ভ্যালুটাকে রিসিভ করব %d এন্ড স্টোর করব কার ভিতরে, এ ভেরিয়েবলের ভিতরে। এরপর আমরা সেম কাজটা করব, ধরে নিচ্ছি আমরা সেকেন্ড ভ্যালুটাও চাচ্ছি, মানে আমরা একটা ভাগের জন্য একটা ক্যালকুলেটর বানাচ্ছি, ঠিক আছে? এবং এই ক্যালকুলেটরের থ্রুতে আমরা রান টাইম ইররটাও বুঝে ফেলতে পারবো, এ এন্ড বি। তার মানে প্রথম ভ্যালুটা আমরা নিলাম সেটা এ এর ভিতরে রাখতেছি, দ্বিতীয় ভ্যালুটা আমরা বি এর ভিতরে রাখতেছি। এটাকে রান করব, রান করে আমরা এ ভাগ বি করে আউটপুটটা দেখাবো, ঠিক আছে? আমি এটা যদি রান করি, আমরা এখানে বলবো ইন্টার ভ্যালু অফ এ, লেটস সে আমি ভ্যালু দিলাম হচ্ছে 10, বি এর ভ্যালু দিলাম হচ্ছে 2, দিয়ে আমি যখন ইন্টার দিব আমরা রেজাল্ট কত আসবে, রেজাল্ট আসবে হচ্ছে 5, তাই না? 10 ভাগ 2 হচ্ছে 5। বাট সেম কাজটাই দেখো এখানে রান করছি, রান করে আমার এখানে ইন্টারভ্যাল অফ এ আসছে। কারণ কি? কারণ আমি এই কোডটা পারফেক্টলি করছি, পারফেক্টলি কম্পাইল হয়েছে, এই জন্য এই কাজটা হয়েছে। বাট এখন যদি আমার কোনো একটা আউটপুটের জন্য প্রোগ্রামটা ক্র্যাশ করে, তার মানে কি এটা কম্পাইলারের দোষ? হ্যাঁ, নাইম কিছু বলবা? হচ্ছে আপনার স্ক্যানের বাইরে টমকেট না দিলে কাজ করে না এই প্রোগ্রামে যে এটার কারণটা। নাইম তোমার কথা আমি শুনতে পাইনি ক্লিয়ারলি। বললাম যে আপনার এখানে স্ক্যানের বাইরে টমকেট দিয়ে ইন্টার ভ্যালু এটা না দিলে হচ্ছে আপনার কাজ করে না। নাইম, তুমি হচ্ছে ইয়ারফোন বা ইয়ারবাড যেটা ইউজ করতেছো এটা একটু খুলে দেন নর্মালি কথা বলো। আরেকবার বললে আমার জন্য সুবিধা হতো আর কি, ক্লিয়ারলি। এখন শোনা যায়? তাও স্পষ্ট আসতেছে না, বলো, আমি শোনার চেষ্টা করতেছি। এমনিতে আমি একটা মেসেজ দিচ্ছিলাম। শিওর। আচ্ছা, আমরা হচ্ছে আগাই, তুমি মেসেজটা দাও। লেটস সে এখানে ইন্টারভ্যাল অফ এ বলছে, এবং আমরা এখানে ইন্টারভ্যাল অফ এ দিলাম 10। আফটার দ্যাট আমাকে ইন্টারভ্যাল অফ বি বলছে 10 এর পরে আমি এখানে দিলাম 0। এখন হচ্ছে অ্যাকচুয়াল কাহিনীটা এইখানে ঘটতেছে, যে 10কে যদি তুমি 0 দ্বারা ভাগ করো, 10কে 0 দ্বারা ভাগ করলে প্রোগ্রাম অলওয়েজ কি দেখাবে, আনডিফাইন্ড দেখাবে। তুমি ক্যালকুলেটরে করে দেখো 10 ভাগ 0 তোমাকে কখনোই হচ্ছে কি দিবে না, আউটপুট দিবে না, তোমাকে হচ্ছে কি দিবে, আনডিফাইন্ড দিবে, তাই না? 10 ভাগ 0, 10 ভাগ 0 মানে হচ্ছে ম্যাথ ইরর দিবে তোমাকে, কারণ এটা পসিবল না, ঠিক আছে? প্রিন্টএফ না দিলে রান নেয় না, প্রোগ্রাম ইজ এ স্ক্যানএফ এর আগে, হ্যাঁ, অনেক সময় নেয়, অনেক সময় নেয় না, এটা একটা এটার ড্রব্যাকস। সো ওইদিকে আমরা একটু পরে যাচ্ছি, ওকে? সো এখানে আমি যখন 0 দিব, একটু আগে 10 দিছে, এখানে 2 দিছে, আমার প্রোগ্রাম কিন্তু কোনো সমস্যা দেখে নেই। বাট যখনই আমি এখানে 0 দিয়ে এন্টার দিব, আমার এখানে দেখাবে ফ্লোটিং পয়েন্ট এক্সেপশন। সো এই যে ফ্লোটিং পয়েন্ট এক্সেপশন, এইটাই হচ্ছে মূলত আমাদের কি, এইটা হচ্ছে মূলত আমাদের রান টাইম ইরর, ঠিক আছে? কারণ ক্যালকুলেটরে তুমি 10 ভাগ 0 দিয়ে দেখো, তোমাকে দেখাবে ম্যাথ ইরর। বাট কম্পিউটারে তুমি যখন জাভা করবা তখনও তোমাকে এরকম একটা ইরর দেখাবে। বাট সি প্রোগ্রামিং এ ওই ইররটা দেখানো যায় না, ইররটা ওইভাবে হ্যান্ডেল করা যায় না, এই জন্য এইভাবে এখানে দেখাচ্ছে। সো এটা হচ্ছে রান টাইম ইরর, অর্থাৎ তোমার কোড ঠিক আছে, বাট তোমার স্পেসিফিক কোনো আউটপুটের জন্য যদি কোনো ইরর অ্যারাইজ হয়, সেটা হচ্ছে রান টাইম ইরর। অর্থাৎ কোনো একটা কোডকে রান করার সময় যদি তুমি ইরর এনকাউন্টার করো, সেটাকে আমরা কি বলতেছি, রান টাইম ইরর বলতেছি। তার মানে কম্পাইল টাইম ইরর কি, রান টাইম ইরর কি, মোটামুটি একটা আইডিয়া আমি তোমাদের দিতে পারছি। বাট আমার যে উদ্দেশ্য সেটা হচ্ছে তোমাদের ইরর কি সেটা বোঝানো না, আমার উদ্দেশ্য হচ্ছে তোমাকে রান টাইম মেমোরি অ্যালোকেশন কি এন্ড কম্পাইল টাইম মেমোরি অ্যালোকেশন কি সেটা বোঝানোর, ঠিক আছে? তো রান টাইম মেমোরি অ্যালোকেশন এন্ড কম্পাইল টাইম মেমোরি অ্যালোকেশন বোঝানোর জন্য আমরা হচ্ছে মূলত এই ইররের এক্সাম্পলটা নিলাম, যাতে এটা আমরা ভালোমতো ইন্টারপ্রেট করতে পারি। সো রান টাইম মেমোরি অ্যালোকেশন বা
কম্পাইল টাইম মেমোরি অ্যালোকেশন বোঝার জন্য আমাদের সর্বপ্রথম যেটা আসে সেটা হচ্ছে স্ট্যাটিক মেমোরি অ্যালোকেশনটা বুঝতে হবে। এবং এই যে স্ট্যাটিক মেমোরি অ্যালোকেশনটা বলতেছি না, এই স্ট্যাটিক মেমোরি অ্যালোকেশনের ক্ষেত্রে তোমরা অলওয়েজ খেয়াল করবে যে প্রিভিয়াস সেমিস্টারের কোশ্চেন দেখলে এখান থেকে হচ্ছে একটা না একটা কোশ্চেন দেখবে যে স্ট্যাটিক মেমোরি অ্যালোকেশন কি ব্যাখ্যা করো, অথবা তোমাকে বলবো হচ্ছে ডায়নামিক মেমোরি অ্যালোকেশন কি ব্যাখ্যা করো, যে কোনো একটা তোমাকে বলবে, ঠিক আছে? সো তখন তুমি যেন পারো সেভাবে আমি একটু পড়ানোর চেষ্টা করব। সো দেখো স্ট্যাটিক মেমোরি অ্যালোকেশনটা কি। স্ট্যাটিক মেমোরি অ্যালোকেশন অকার্স এট কম্পাইল টাইম, অর্থাৎ কোন একটা কোড যখন কম্পাইল হচ্ছে তখনই মেমোরির কাছ থেকে আমরা যে জায়গাটা নিয়ে নেই সেটাকে আমরা বলতেছি স্ট্যাটিক মেমোরি অ্যালোকেশন, ঠিক আছে? কোন একটা কোড আমি যদি রান করি, এখানে যদি আমি এই কোডটাকে রান করি, রান করার সাথে সাথে মেমোরি আমাকে কিছু জায়গা দিয়ে দিবে, ঠিক আছে? এই যে মেমোরি আমাকে কোড রান করার সাথে সাথে জায়গা দিয়ে দিচ্ছে, এই প্রসেসটাকে আমরা বলতেছি হচ্ছে স্ট্যাটিক মেমোরি অ্যালোকেশন, যেটা কম্পাইল করার সময় মেমোরি আমাকে দিয়ে দেয়। কোন একটা কোড কম্পাইল হওয়ার সময় আমাকে যে জায়গাটা দিয়ে দেয় সেটাকে আমরা বলতেছি স্ট্যাটিক মেমোরি অ্যালোকেশন। এরপরে কি বলছে, অ্যালোকেশন এন্ড ডিঅ্যালোকেশন আর হ্যান্ডেলড অটোমেটিক্যালি বাই দ্য কম্পাইলার, অর্থাৎ এই ক্ষেত্রে মেমোরি অ্যালোকেট হবে কি না হবে সবগুলো হ্যান্ডেল করে কি কম্পাইলার নিজে হ্যান্ডেল করে অটোমেটিক্যালি। এই ক্ষেত্রে প্রোগ্রামারকে আলাদাভাবে বলে দিতে হয় না আমাকে জায়গা দাও, এই দাও, সেই দাও, ঠিক আছে? বাট আমরা হচ্ছে ওইখান থেকে এতটুকু জানলে হবে। ডাইনামিক মেমোরি অ্যালোকেশনে আসি। ডাইনামিক মেমোরি অ্যালোকেশন কখন হয়? রান টাইমে হয়। ডাইনামিক মেমোরি অ্যালোকেশন কখন হয়? রান টাইমে হয়। আর স্ট্যাটিক মেমোরি অ্যালোকেশন কখন হয়? কম্পাইল টাইমে হয়। ওকে, অর্থাৎ তুমি ধরে নাও এই যে এই ক্ষেত্রে যখন আমরা প্রোগ্রামিং এর যে কেসটা দেখলাম, আমরা ইনপুট দিচ্ছিলাম কখন? রান যখন করছি কোডটা তখন আমি ইনপুটটা দিচ্ছিলাম, তাই না? অর্থাৎ আমার রানের উপরে যে আমি কি ইনপুট দিব সেইটার উপরে ডিসাইড হচ্ছিল আমার আউটপুট কি আসবে সেইটা। সো এইভাবে এবার এখানে চিন্তা করো যে তুমি এমন একটা কোড লিখছো যেই কোড তোমাকে জায়গা দিবে যখন তুমি চাইবা তখন, অর্থাৎ রান করলা কোডটা, বিশাল 1000 লাইনের একটা কোড লিখছো, কোড লেখার পর এটাকে রান করলা, রান করার পর সেটা কি হইলো, তোমার একটা করে ইনপুট নিচ্ছে, তোমাকে একটা করে জায়গা দিচ্ছে, একটা করে ইনপুট নিচ্ছে, তোমাকে একটা করে জায়গা দিচ্ছে, ঠিক আছে? অর্থাৎ তুমি এমন একটা ম্যাজিক্যাল একটা মেশিনের সন্ধান পাইছো যেটা যখন তোমার জায়গা দরকার তখনই তোমাকে জায়গা দিচ্ছে। এইটাই হচ্ছে ডাইনামিক মেমোরি অ্যালোকেশন। ওকে, সো ডাইনামিক মেমোরি অ্যালোকেশন অকার্স এট রান টাইম, অর্থাৎ কোড রান করার সময় যে মেমোরি অ্যালোকেট হয় সেটা হচ্ছে ডাইনামিক মেমোরি অ্যালোকেশন। এবং এই যে মেমোরিটা, এই মেমোরি অ্যালোকেট করা হয় হিপ নামক যে মেমোরি লোকেশনটা আছে সেইখান থেকে। এই যে এখানে বললাম না হিপ, এই হিপ জায়গা থেকে তোমাকে অলওয়েজ ডাইনামিকের জন্য জায়গা দেওয়া হয়। তার মানে স্ট্যাটিক মেমোরি অ্যালোকেশন কই থেকে হয়? হিপ বাদে বাকি যেসব জায়গা আছে এই সব জায়গাগুলো হচ্ছে দেওয়া হয় স্ট্যাটিক মেমোরি অ্যালোকেশনের জন্য। শুধুমাত্র ডাইনামিক মেমোরি অ্যালোকেশনটা হ্যাপেন করা হয় হচ্ছে এই হিপের ভিতরে। ওকে, ফাইন। এখন হচ্ছে আমরা একটা ছবির দিকে তাকাই। এই ছবির সাথে তোমরা সবাই পরিচিত, ফার্স্ট ক্লাস যারা করছো এটার সাথে সবাই পরিচিত। কি এটা? মাছ ধরার ছবি। স্ট্যাটিক মেমোরি অ্যালোকেশনের সাথে এটা পুরোপুরি যায়, সেটা আমি সেদিন কানেক্ট করে দিয়েছিলাম। আবার বলতেছি যে 50 কিলোমিটার সমুদ্র তীর থেকে তুমি সমুদ্রের মাঝখানে আসছো মাছ ধরার জন্য, কয়টা মানুষ নেই? অল্প কিছু মানুষ নেই। এখন 50 কিলোমিটারের ভিতরে আসার পরে তুমি চাইলেও এখানে কি করতে পারবা না? মানুষ বাড়াইতে পারবা না, ঠিক আছে? অর্থাৎ তুমি আগে থেকে যে ডিসিশন নিয়ে আসছো সেই ডিসিশনে এখানে ফাইনাল হয়ে যাচ্ছে। তোমাকে এটাকে চেঞ্জ করতে হলে আবার 50 কিলোমিটার দূরে যে কোড এডিট করে এখানে আসতে হবে। ওকে, ফাইন, একটা কেস। আর একটা কেস কি, ডাইনামিক মেমোরি অ্যালোকেশনের ক্ষেত্রে যে সুবিধাটা, তুমি 50 কিলোমিটার দূর থেকে আসো বা 1 লক্ষ কিলোমিটার দূর থেকে আসো, তুমি কি করছো? তোমার জাহাজে করে হালকা কিছু নেট নিয়ে আসছো। নিয়ে আসার কারণে যেটা হয়েছে, তুমি এখানে ক্রেনের সাহায্যে নেটগুলো বিছিয়ে দিছো। যখন তোমার বেশি মাছ হয়েছে তুমি জাস্ট নতুন করে নেট অ্যাড করে দিছো। যেহেতু নেট বেশি জায়গা লাগে না, সো তুমি অনেকগুলা নিয়ে আসছো, অনেকগুলা নেট নিয়ে আসার পরে জাস্ট এখানে অ্যাড করে দিছো। যখন মাছ কমে যাবে ইজিলি এগুলাকে কি করে দিতে পারবা? সরাই দিতে পারবা। ফাইন। সো এই হচ্ছে আমাদের ডাইনামিক মেমোরি অ্যালোকেশন, যখন মেমোরি অ্যালোকেট করা হয় কই থেকে? হিপ থেকে। এবং এই যে আমরা এত কিছু বলতেছি, এগুলার ক্ষেত্রে আমাদের সকল কিছুর কেয়ার করে কে? আমাদের স্ট্যাটিক মেমোরি অ্যালোকেশনের ক্ষেত্রে সকল কিছু কেয়ার হয় হচ্ছে অটোমেটিক্যালি কম্পাইলারের দ্বারা, ঠিক আছে? কম্পাইলার অটোমেটিক্যালি সবকিছু দিয়ে দেয়। বাট ডাইনামিক মেমোরি অ্যালোকেশনে তোমাদের অটোমেটিক কেউ কাজ করে দিবে না, ঠিক আছে? এটা অটোমেটিক্যালি হ্যান্ডেল হয় না। এই যে নট হ্যান্ডেলড অটোমেটিক্যালি বাই দ্য কম্পাইলার, অর্থাৎ ডাইনামিক মেমোরি অ্যালোকেশনের ক্ষেত্রে মেমোরি অ্যালোকেশনটা আগের মতো আর অটোমেটিক্যালি হয় না। এইখানে মেমোরি অ্যালোকেশনটা করে হচ্ছে প্রোগ্রামার নিজে। এবং এই যে প্রোগ্রামার নিজে যে মেমোরি অ্যালোকেশনটা করতেছে, মেমোরি ডিঅ্যালোকেশন করতেছে, এইটাই তোমরা শিখতে যাচ্ছ পুরো কোর্স জুড়ে। ওকে, সো কিভাবে করে সেটা আমরা একটু পরেই দেখবো। সো যখন হচ্ছে তোমার জায়গা লাগবে তখন তুমি এখানে জায়গা নিতে পারবা, যখন লাগবে না তুমি জাস্ট সেই জায়গাগুলোকে ছেড়ে দিতে পারবা। অ্যাজ লাইক এই সিনারিও, যে যখন তোমার মাছ বেশি হবে জাস্ট তুমি হচ্ছে আরো জাল বিছাইতে পারবা, যখন তোমার মাছ কম জাস্ট জালগুলোকে তুলে নিতে পারবা। ওকে, ফাইন। এখন এই কনসেপ্টটা আমরা একটু কোডের থ্রুতে দেখি। ওকে, কিভাবে?
আমরা আপাতত তোমাকে শুধুমাত্র স্ট্যাটিক মেমরি অ্যালোকেশনটাই দেখাতে পারবো, কারণ স্ট্যাটিক মেমরি অ্যালোকেশনটাই তোমরা এতদিন পর্যন্ত শিখে আসছো। আমরা ডাইনামিক মেমরি অ্যালোকেশন হয়তো বা 30 মিনিটস আরো একটু পড়ালেখা করে তারপর ডাইনামিক মেমরি অ্যালোকেশনটাতে দেখাবো। ওকে, সো স্ট্যাটিক মেমরি অ্যালোকেশন কি বললাম, লাইক হচ্ছে আমাদের একটা অ্যারে ডিক্লেয়ার করি, ইন্টিজার অ্যারে কত 50, ধরে নিচ্ছি 50 সাইজের আমি একটা অ্যারে ডিক্লেয়ার করলাম, ফাইন। করে আমি এটাকে রান করার সাথে সাথে কম্পাইলার আমাকে কি করে দিবে, মেমরি থেকে এই 50টার জন্য কি করে দিবে, জায়গা নিয়ে দিবে। ঠিক আছে, যখনই আমি এখানে রান করলাম সাথে সাথে মেমরি থেকে কম্পাইলার আমাকে জায়গা নিয়ে দিল। ঠিক আছে, এইটাই হচ্ছে আমাদের স্ট্যাটিক মেমরি অ্যালোকেশনের কি, স্ট্যাটিক মেমরি অ্যালোকেশনের এই যে কম্পাইল টাইমে মেমরি আমাকে দিয়ে দিচ্ছে। ওকে ফাইন, সো এই যে এইটাকে আমি যদি এখন এডিট করতে চাই, লেটস সে 50টা আমি জায়গা নিছি, আমার সামহাউ এখানে 51টা ইনপুট আসছে। ঠিক আছে, এখানে আমি 50টা জায়গা নিছি, বাট আমার এখানে ইনপুট আসছে কয়টা, 51টা। যদি 51টা ইনপুট আসে তখন আমাদের এই সিস্টেমটা আর কাজ করবে না, তখন বলবে হচ্ছে কি অ্যারে ওভারফ্লো, মানে কি বেশি ইনপুট চলে আসছে, ওভারফ্লো কন্ডিশনে চলে যাবে, সো প্রোগ্রাম তখন ক্র্যাশ করবে। এটা একটা কেস। আর একটা কেস কি হইতে পারে, যে এই যে ওভারফ্লো যেন না হয় এই জন্য আমি কি করছি, যে আমার হচ্ছে কোম্পানিতে 50 জনের বেশি হবে না, সো আমি কি করছি 500 জন একবারে 500 সাইজ দিয়ে দিছি। 500 সাইজ দিয়ে দেওয়ার সাথে সাথে আমি যদি এটাকে রান করি, রান করার সাথে সাথে আমার কম্পাইলার যেটা করবে সেটা হচ্ছে, সে হচ্ছে মেমোরির কাছ থেকে 500টা ঘরের জায়গা নিয়ে নেবে। এখন ওই যে এতগুলা ঘরের জায়গা নিয়ে নিচ্ছে, বেশি জায়গা নিয়ে নিলে কি মেমোরিতে বেশি ওয়েস্টেজ হবে। এখন আমি রাখবো 50টা, বাট আমি জায়গা নিয়ে রাখছি 500টা। ঠিক আছে, অ্যাজ এ রেজাল্ট আমার যেটা হবে সেটা হচ্ছে আমার এখানে মেমোরি ওয়েস্ট হচ্ছে। ঠিক আছে, অর্থাৎ স্ট্যাটিক মেমোরি অ্যালোকেশনের দুইটা সমস্যা। একটা সমস্যা কি, যে তোমার যদি হচ্ছে জায়গা বেশি লাগে, ইন দিস কেস তুমি আর এটাকে কি করতে পারবে না, এইখানে এটাকে হ্যান্ডেল করতে পারবে না। জায়গা বেশি লাগলে আবার কোডে আসতে হবে, কোডে এসে এখানে আবার 50 জায়গায় 51 করতে হবে, আবার রান করতে হবে। ওকে, আবার কি তোমার যদি, জি হ্যাঁ এন তুমি ইউজ করতে পারো, বাট সব ক্ষেত্রে না। ঠিক আছে, এটা আমরা দেখবো, সমস্যা নেই। ওকে, এটা এন এর থেকেও ভালো সলিউশন আছে, সেটা হচ্ছে লিঙ্ক লিস্ট, ওইদিকে আমরা যাচ্ছি, প্যারা নেই। সো ইন্ট অ্যারে, এইখানে তুমি হচ্ছে ধরে নাও এখন তোমার কম, ধরে নাও হচ্ছে তোমার কম লাগবে বাট তুমি বেশি নিয়ে রাখছো। এখন কম লাগবে বেশি নিয়ে রাখলো তোমার কি হবে, জায়গা ওয়েস্ট হবে। সো দুইটাই আমরা চাচ্ছি না, যেহেতু দুইটাই আমরা চাচ্ছি না, তাহলে সলিউশনটা কি, সলিউশনটা হচ্ছে আমাদের এই সলিউশনটাতে আমাদের যাইতে হবে। ঠিক আছে, অর্থাৎ এতক্ষণ যা বললাম, তুমি সমুদ্র তীরের একবারে তীর থেকে তুমি চিন্তা করে আসছো যে আমার মাঝখানে অনেকগুলা মাছ হবে, এই জন্য তুমি অনেকগুলা মানুষ নিয়ে গেছো, বাট মাঝখানে যে দেখতেছো কোনো মানুষ বেশি মাছ নাই, তার মানে কি অনেকগুলা মানুষকে তোমাকে কি করতে হবে, বেশি টাকা দিতে হবে। সো এটা একটা ওয়েস্টেজ। ঠিক আছে, এইটা আমরা করছি, যে তোমার ইনপুট লাগবে 50টা, তুমি ধরে রাখছো বেশি যদি আসে, আসলে হয়তো 5টা আসবে 7টা আসবে, বাট এই রিস্ক না নিয়ে তুমি এখানে কি করছো 500 করে দিছো, বাট এটা ইফিশিয়েন্ট সলিউশন না। আবার কি আমরা আরেকটা সিনারিও কি বললাম, যে আরেকটা সিনারিও বললাম হচ্ছে আমরা ধরে নিচ্ছি যে আমরা এখানে 10 জন নিয়ে এসেছি, বাট এখানে আমাদের ইনপুট বা মাসের সংখ্যা বেশি হয়ে গেছে, সো আমাদের এখানে কি মানুষের সংখ্যা বেশি লাগতো, সো মানুষের সংখ্যা বেশি করার জন্য আমাকে আবার পারে যাইতে হবে, আবার মানুষ নিয়ে আসতে হবে। অর্থাৎ প্রোগ্রামের ক্ষেত্রে তোমাকে আবার এটা এডিট করতে করে আবার এটার সাইজ বাড়ায় দিতে হবে, জাস্ট এইটাই। সো এটা গেল হচ্ছে আমাদের অ্যারের বা স্ট্যাটিক মেমোরি অ্যালোকেশনের ড্রব্যাকস। জাস্ট এটা বললাম আমি কনসেপ্ট ক্লিয়ারের জন্য, বাট এখন থেকে আমরা পড়বো হচ্ছে ডাইনামিক মেমোরি অ্যালোকেশন কিভাবে কাজ করে সেইটা। এবং ডাইনামিক মেমোরি অ্যালোকেশনের ক্ষেত্রে এই যে আমরা বললাম যে কম্পাইলার আর তোমার দায়িত্ব নিবে না, ডাইনামিক মেমোরি অ্যালোকেশনের ক্ষেত্রে কম্পাইলার তোমার কখনোই দায়িত্ব নিবে না, সেইটা তোমাকে নিজে নিজে করতে হবে। ঠিক আছে, অর্থাৎ মেমোরির কাছ থেকে তোমাকে এই জায়গা চাইতে হবে, মেমোরি তোমাকে জায়গা দিবে এবং সেই জায়গাটা দিবে একটা স্পেশাল ওয়েতে, সেটাকে আমরা বলতেছি পয়েন্টার। গতকালকে পয়েন্টার পড়ছিলাম, সো এই যে পয়েন্টারের থ্রুতে তোমাকে জায়গা দিবে সেটা এখন আমরা দেখবো। ওকে, সো মেমোরির কাছ থেকে জায়গা চাওয়ার জন্য ডাইনামিক মেমোরি কই থেকে জায়গা নেয়, অলওয়েজ হিপ নামক যে জায়গাটা আমরা দেখলাম একটু আগে, হিপ থেকে জায়গা নেয় হচ্ছে আমাদেরকে ডাইনামিক মেমোরি অ্যালোকেশন। সো আগে আমরা শুধুমাত্র ইন্টিজার এ লিখলে হয়ে যাইতো, এর জন্য মেমোরি থেকে আমাকে অটোমেটিক জায়গা দিয়ে দিত, বাট রাইট নাও মেমোরি থেকে জায়গা নিতে হলে আমাকে ডাইনামিক মেমোরির সাহায্য নিতে হবে। এবং ডাইনামিক মেমোরিতে একটা ফাংশন পড়ছিলাম আমরা, ম্যালক। ওকে, ম্যালক নামক একটা ফাংশন আমরা হচ্ছে লাস্ট ক্লাসে দেখছিলাম, ফার্স্ট ক্লাসে দেখছিলাম এই ফাংশনটা সম্পর্কে। ম্যালক কি, ম্যালকের পূর্ণরূপ হচ্ছে মেমোরি অ্যালোকেশন। ওকে, মেমোরি অ্যালোকেশনের রিকোয়েস্টের জন্য আমরা এই ফাংশনটাকে ইউজ করি। ঠিক আছে, মেমোরি অ্যালোকেশন রিকোয়েস্টের জন্য আমরা এই ফাংশনটাকে ইউজ করি। সো আমরা এখানে ম্যালক লিখবো, মেমোরির কাছ থেকে জায়গা চাওয়ার জন্য আমরা এখানে ম্যালক লিখবো। ম্যালক লেখার পরে আমরা এখানে বলে দিব যে আমরা কতটুকু জায়গা মেমোরির কাছ থেকে চাচ্ছি সেইটা। ওকে, আমি যদি বলি আমি 4 বাইট জায়গা চাচ্ছি, মেমোরি আমাকে 4 বাইট জায়গা দিয়ে দিবে। আমি যদি বলি আমি 10 বাইট জায়গা চাচ্ছি, মেমোরি আমাকে 10 বাইট জায়গা দিয়ে দিবে। সো এই জায়গাটা কি, এই জায়গাতে আমাকে দিতে হবে আমি কতটুকু জায়গা মেমোরির কাছ থেকে চাচ্ছি সেইটা।
সো malloc ফাংশনের স্ট্রাকচার কি? malloc ফাংশনের স্ট্রাকচারটা হচ্ছে প্রথমে malloc লিখতে হবে, এরপরে এই ফার্স্ট প্যারেনথেসিসের মধ্যে আমাকে বলে দিতে হবে যে আমি কতটুকু জায়গা মেমোরির কাছ থেকে চাচ্ছি সেইটা। ফাইন। সো দুইটা পার্ট আমরা এখানে শেষ করলাম। এরপরে আরেকটা ইন্টারেস্টিং পার্ট আছে, সেটা হচ্ছে লাস্ট ক্লাসে আমরা শিখছিলাম ফাংশন সম্পর্কে। এবং malloc কি? malloc-ও একটা ফাংশন, এবং ফাংশনের একটা বৈশিষ্ট্য আছে। ফাংশনের বৈশিষ্ট্য কি? ফাংশনের বৈশিষ্ট্য হচ্ছে এ রিটার্ন করে, ঠিক আছে? এর রিটার্ন আছে। রিটার্ন বলতে ওই যে গতকালকের কনসেপ্টে যদি আমি ব্যাক করি, গতকালকে আমি একটা রেস্টুরেন্টের একটা হচ্ছে এক্সাম্পল দিয়েছিলাম যে তুমি একটা ওয়েটারকে কল করছো, রেস্টুরেন্টে গেছো, প্রথমে রেস্টুরেন্টে গেছো, যে টেবিলে বসছো, টেবিলে বসে তুমি একটা ওয়েটারকে কল করছো, তুমি কল করছো ওয়েটারকে, ওয়েটার তোমার কাছ থেকে ইনফরমেশন নিছে, সে কি করছে? শেফের কাছে গেছে, শেফের কাছে তোমার ইনফরমেশনটা পাস করছে, শেফ তোমার ডিশটা বানাইছে, বানায় তোমার কাছে কি করছে? ব্যাক করছে। ওকে, সো এই যে তোমার কাছে কি করছে? ব্যাক করছে। অর্থাৎ যখনই তুমি ফাংশনকে কল করবে সে কোনো না কোনো কিছু ব্যাক করবে, ঠিক আছে? সো কি ব্যাক করবে এটা ম্যাটার করে। সো malloc ফাংশন নাল পয়েন্টার ব্যাক করে, ঠিক আছে? নাল পয়েন্টার ব্যাক করে, বাট আমরা নাল পয়েন্টার চাই না, আমরা চাই হচ্ছে যে এটা একটা মেমরি অ্যাড্রেস ব্যাক করুক, একটা মেমরি অ্যাড্রেস রিটার্ন করুক, সো দ্যাট আমরা এখানে টাইপ কাস্টিং কনসেপ্টটা ইউজ করি। এটা একটু পরে দেখবো। টাইপ কাস্টিং কি তোমরা জানো? হোয়াট ইজ টাইপ কাস্টিং? যদি মডার্ন কম্পাইলার গুলাতে টাইপ কাস্টিং এর দরকার হয় না, সো এটা তোমরা স্কিপও করতে পারো। হ্যাঁ, টাইপ কাস্টিং এর কনসেপ্টটা অনেকে জানো, অনেকে জানো না, আমি দেখাচ্ছি একটু পরে। সো রাইট নাও আমরা যেটা করব সেটা হচ্ছে একটা স্লাইডে যাব। স্লাইডটা হচ্ছে এইটা। তোমাদের স্ট্রাকচার পড়তে বলছিলাম, পড়ছিলা? হ্যাঁ ভাই, স্ট্রাকচার দেখছিলাম। গুড। স্ট্রাকচারটা এখন কাজে লাগবে, যদিও অনেকে পড়নি, আমি 100% শিওর। তো আমি একটু ওদের দেখাই দিব, কেউ কিছু মনে করো না ভাই। ওকে, ফাইন। সো ফার্স্ট ক্লাসে যখন আমি তোমাদের বলছিলাম অ্যারের ডিসঅ্যাডভান্টেজ গুলা, তখন আমি একটা কথা আমি বারবার বলছি যে অ্যারে অলওয়েজ সেম টাইপের ডেটা স্ট্রাকচারকে অ্যালাউ করে, ঠিক আছে? অর্থাৎ অ্যারেতে তুমি যদি নাম্বার স্টোর করতে চাও তাহলে যা স্টোর করবে সবগুলাকে নাম্বারই হইতে হবে, অর্থাৎ 1 2 3 4 এরকমই হইতে পারবে, ঠিক আছে? তুমি কখনোই 1 2 3 4.5 5 এরকম ভাবে স্টোর করতে পারবে না, কারণ এখানে মিক্সড হয়ে যাচ্ছে ডেটা টাইপ, অর্থাৎ কিছু ইন্টিজার কিছু ফ্লোট। আবার তুমি কখনোই 1 2 তারপর হচ্ছে রাতুল এভাবেও সেভ করতে পারবে না, স্টোর করতে পারবে না। কিসের ক্ষেত্রে? অ্যারের ক্ষেত্রে। সো এটা একটা অ্যারের ড্রব্যাক, যে অ্যারে শুধুমাত্র তার ভিতরে স্টোর করে সব সেম টাইপের, সেম ডেটা টাইপের এলিমেন্ট গুলাকে। অর্থাৎ একটা অ্যারে ডিক্লেয়ার করলা, এখানে তারাই থাকবে যাদের ডেটা টাইপ সেম, ঠিক আছে? অর্থাৎ এই অ্যারেতে তুমি শুধুমাত্র ইন্টিজার রাখতে পারবা, শুধুমাত্র ফ্লোট রাখতে পারবা, শুধুমাত্র স্ট্রিং রাখতে পারবা, এইগুলা। বাট আমাদের এটা একটা ডিসঅ্যাডভান্টেজ, যেহেতু এটা একটা ডিসঅ্যাডভান্টেজ, এবং এই ডিসঅ্যাডভান্টেজের জন্য আমরা নিয়ে আসলাম লিঙ্ক লিস্টকে। তো লিঙ্ক লিস্টের উচিত এই ডিসঅ্যাডভান্টেজটাকে ওভারকাম করার। সো লিঙ্ক লিস্ট এই ডিসঅ্যাডভান্টেজটাকে ওভারকাম করে কিভাবে সেটা আমরা এখন দেখব। এবং এইখানে আমাদের সেই কনসেপ্টটা চলে আসে, কনসেপ্টটার নাম হচ্ছে সেলফ রেফারেন্সিয়াল স্ট্রাকচার। সেইটা দেখতেছি এখনই। সো আমরা হচ্ছে এখানে আসি, পয়েন্টার পড়বো না আমরা, পয়েন্টার আমরা পড়ছি, স্ট্রাকচারটা আমরা দেখবো জাস্ট। স্ট্রাকচার কি? স্ট্রাকচার তোমরা অনেকে পড়োনি, বাট আমি একটু দেখিয়ে দিই, খেয়াল করো। হোয়াট ইজ স্ট্রাকচার? একটা মিনিট। স্ট্রাকচার। সো এই যে একটু আগে বললাম যে আমরা হচ্ছে লাস্ট 3টা ক্লাসে হচ্ছে আমরা ওই যে ভেরিয়েবল কনসেপ্টটা হচ্ছে ব্যাংক ম্যানেজার দিয়ে শিখছি। সো এখানে আমরা ব্যাংক ম্যানেজারের কনসেপ্ট দিয়ে ভেরিয়েবলের ইয়াটা শেষ করব। সেটা হচ্ছে লেটস সে তুমি ব্যাংকে গেছো, ব্যাংকে যে তুমি বলছো যে আমার হচ্ছে লেটস সে টাকা রাখা লাগবে, ব্যাংক ম্যানেজারকে বলছো টাকা রাখা লাগবে, ঠিক আছে? ব্যাংকে হচ্ছে 3টা ঘর আছে, 3টা ঘর আছে, এবং এখানে আরেকটা ঘর আছে, স্পেশাল ঘর, স্পেশাল ঘর, ঠিক আছে? এই ঘরে যে লকার গুলো আছে, এই ঘরের লকার গুলাতে শুধুমাত্র টাকা রাখা যায়। এই ঘরের যে লকার গুলো আছে, এই লকার গুলাতে শুধুমাত্র লেটস সে গোল্ড রাখা যায়। এই ঘরে যে লকার গুলো আছে, এই ঘরের লকার গুলাতে লেটস সে শুধুমাত্র ডকুমেন্টস রাখা যায়, ইম্পর্টেন্ট ডকুমেন্টস রাখা যায়। সো তুমি হচ্ছে সুন্দর বাচ্চার মতো ব্যাংক ম্যানেজারের কাছে গেছো, ব্যাংক ম্যানেজারকে বলছো আমি টাকা রাখবো, ব্যাংক ম্যানেজার টাকা রাখার জন্য একটা জায়গা দিছে। তুমি আবার ব্যাংক ম্যানেজারের কাছে গেছো, তুমি গোল্ড রাখার জন্য একটা জায়গা দিছে। তুমি আবার ব্যাংক ম্যানেজারের কাছে গেছো, তোমাকে ডকুমেন্টস রাখার জন্য একটা জায়গা দিছে। সো বারবার তুমি ব্যাংক ম্যানেজারের কাছে যে বলতেছো এটা রাখবো, এটা রাখবো, সো ব্যাংক ম্যানেজার বিরক্ত হয়ে গেছে, ঠিক আছে? লেটস এরকম একটা কিছু চিন্তা করো, ব্যাংক ম্যানেজার কি হয়ে গেছে? বিরক্ত হয়ে গেছে। ব্যাংক ম্যানেজার বলতেছে আপনি কেন স্ট্রাকচার ইউজ করতেছেন না? ওকে, আপনি কেন স্ট্রাকচার ইউজ করতেছেন না? তো আমি বললাম স্ট্রাকচার ইউজ করলে সুবিধাটা কি? বলছে স্ট্রাকচার ইউজ করলে সুবিধাটা হচ্ছে এটাই, আপনি যখন স্ট্রাকচার ইউজ করবেন তখন আমি আপনাকে একটা স্পেশাল ঘর দিব, সেই স্পেশাল ঘরের ভিতরে আপনি চাইলে
2টা টাকা রাখার ক্যাবিনেট নিতে পারবেন, আপনি চাইলে 2টা টাকা রাখার ক্যাবিনেট নিতে পারবেন, আপনি চাইলে একটা টাকা রাখার ক্যাবিনেট নিতে পারেন, একটা গোল্ড রাখার ক্যাবিনেট নিতে পারেন, একটা ডকুমেন্ট রাখার একটা ক্যাবিনেট নিতে পারেন, আপনি চাইলে আরেকটা টাকা রাখার ক্যাবিনেট নিতে পারেন। সো আপনার ইচ্ছা মতো আপনি এখানে কি করতে পারবেন, জায়গা নিতে পারবেন যদি আপনি এই স্ট্রাকচারটাকে ইউজ করেন। জাস্ট একবারে সিম্পল কনসেপ্ট। আগে আপনি কি করতেন, টাকা রাখার জন্য একবার যাইতেন, একটা চাবি নিতেন, গোল্ড রাখার জন্য একটা চাবি নিতেন, ডকুমেন্টস রাখার জন্য একটা চাবি নিতেন। বাট রাইট নাও আপনি যখন বারবার ব্যাংক ম্যানেজারের কাছে গেছেন, ব্যাংক ম্যানেজার বলতেছে যে আপনি যে এইভাবে করতেছেন এটা ইফিশিয়েন্ট না। তো আপনি বললেন ইফিশিয়েন্ট কি তাহলে? তখন আপনাকে বললো যে স্ট্রাকচার ইউজ করেন। স্ট্রাকচার ইউজ করার মাধ্যমে আপনি কি অ্যালাউ করতেছে আপনাকে অ্যালাউ করা হচ্ছে যে আপনি একটা মেমোরি লোকেশনের মাধ্যমেই সকল সুবিধাটা পাবেন। অর্থাৎ একটা লকার বা একটা কিছুর মধ্যে আপনি টাকাও রাখতে পারবেন, গোল্ডও রাখতে পারবেন, আপনি চাইলে আরেক বান্ডিল টাকা রাখতে পারবেন, ঠিক আছে, আপনি চাইলে আরো গোল্ড রাখতে পারবেন, আপনি চাইলে ডকুমেন্টস রাখতে পারবেন। সো আপনাকে সকল ধরনের সুবিধাটা দেওয়া হয়েছে। এইটাই স্ট্রাকচার, নাথিং এলস। ওকে, এটাকে আমরা কিভাবে আরো হচ্ছে যে রিলেট করব সেটা দেখি। সেটা হচ্ছে যে লেটস সে আপনার নামকে স্টোর করার জন্য আপনি একটা স্ট্রিং নিছেন, সেটার নাম হচ্ছে যে ক্যার নেম 30। আপনার আইডি কে স্টোর করার জন্য আপনি একটা ভেরিয়েবল নিছেন ইন্টিজার আইডি। আপনার সিজিপি কে স্টোর করার জন্য আপনি একটা জায়গা নিছেন সিজিপি, ইন ফ্লোট সিজিপি, অর্থাৎ 3টা ভেরিয়েবল নিছেন, ঠিক আছে। আপনি বারবার মেমোরির কাছে গেছেন, মেমোরি আপনাকে 3টা জায়গায় দিছে। সো আপনি এটা না করে আপনি ওই যে স্ট্রাকচার ইউজ করতে পারতেন। স্ট্রাকচার ইউজ করলে আপনার কি হয়ে যেত, সুবিধা হয়ে যেত, ঠিক আছে। লেটস সে এই কাজটা আমরা শুধুমাত্র একজনের জন্য করতেছি না, ধরে নেন আপনার সেকশনে 50 জন আছেন, 50 জনের ইনফরমেশন লাগবে আমার। 50 জনের ইনফরমেশন যদি আমার লাগে, ইন দিস কেস আমি কি করব, 50 জনের ইনফরমেশন যদি আমার লাগে, ইন দিস কেস আমাকে নেম 1 লিখতে হবে, আইডি 1 একটা ভেরিয়েবল থাকবে, সিজিপি 1 একটা ভেরিয়েবল থাকবে। ফার্স্ট পারসনের জন্য এই 3টা গেল। সেকেন্ড পারসনের জন্য নেম 2, আইডি 2, সিজিপিএ 2। থার্ড পারসনের জন্য নেম 3, আইডি 3, সিজিপিএ 3, ঠিক আছে। সো বুঝতেছেন, আপনাকে বারবার একই জিনিস করা লাগতেছে। সো 50 জনের জন্য আপনাকে 3টা করে নিলে 150টা ভেরিয়েবল নেওয়া লাগতেছে। সো এই প্যারা থেকে বাঁচার জন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই 3টাকে কম্বাইন্ড করে একটা সেলফ ডিফাইন্ড একটা ডেটা টাইপ বানাবেন, ঠিক আছে। সেলফ ডিফাইন্ড ডেটা টাইপ বানাবেন। সেলফ ডিফাইন্ড ডেটা টাইপ কি, ওই যে আপনি কতটা কি পরিমাণ নিচ্ছেন নিয়ে আপনি একটা নিজের মতো একটা কাস্টমাইজ একটা সেটআপ বানাবেন, সেটাকে আমরা স্ট্রাকচার বলি, এবং ওই স্ট্রাকচারই হচ্ছে একটা সেলফ ডিফাইন্ড ডেটা টাইপ। সো এটা আমরা কিভাবে করতে পারি, জাস্ট আপনি এখানে লিখবেন স্ট্রাক্ট, এটা সিনট্যাক্স লিখতেছি, স্ট্রাকচার লেখার জন্য আপনাকে লিখতে হবে স্ট্রাক্ট, তারপরে আপনাকে লিখতে হবে হচ্ছে ওই স্ট্রাকচারটার নাম কি দিতে চাচ্ছেন। লেটস সে আপনি স্ট্রাকচারটার নাম দিতে চাচ্ছেন স্টুডেন্ট ইনফরমেশন, তাহলে আপনি লিখলেন সর্বপ্রথম স্ট্রাক্ট, তারপর লিখলেন স্টুডেন্ট ইনফরমেশন, এরপরে আপনি এখানে লিখলেন হচ্ছে ক্যার নেম 30, ক্যার নেম 30, এরপরে আপনি লিখলেন হচ্ছে ইন্টিজার আইডি, এরপরে আপনি লিখলেন হচ্ছে ফ্লোট সিজিপিএ। এতে করে আপনার সুবিধাটা কি হলো, আগে আপনি ওই যে নেম 1, নেম 2, আইডি 2, আইডি 3, সিজিপিএ 1, সিজিপিএ 2 এভাবে করতেন। বাট রাইট নাও আপনাকে এটা করতে হচ্ছে না, জাস্ট আপনি একবার স্টুডেন্ট ইনফরমেশন লিখলেই হয়ে যাবে। কিভাবে, আগে আপনি কি করতেন, ক্যার লিখতেন, ক্যার লেখার মাধ্যমে আপনি মেমোরিকে কি বুঝাইতেন যে আপনি হচ্ছে ক্যারেক্টারকে স্টোর করতে চাচ্ছেন, অর্থাৎ টাকা লিখতেন, ধরে নেন টাকা লেখার মাধ্যমে আপনি বুঝাইতেন ব্যাংক ম্যানেজারকে আপনি হচ্ছে টাকা রাখতে চাচ্ছেন। আপনি গোল্ড লেখার মাধ্যমে বলতেন যে আপনি গোল্ড রাখতে চাচ্ছেন। আর যখন আপনি স্ট্রাকচারের সুবিধাটা নেবেন এবং স্ট্রাকচারের নাম দিচ্ছেন স্টুডেন্ট ইনফরমেশন, সো যখনই আপনি ব্যাংক ম্যানেজারকে এখন যে বলবেন স্টুডেন্ট ইনফরমেশন নামক রুমের চাবি দাও, তখন আপনাকে কি হয়ে যাবে, ব্যাংক ম্যানেজার আপনাকে ওই স্টুডেন্ট ইনফরমেশন নামক রুমের চাবি দিয়ে দিবে, এবং ব্যাংক ম্যানেজার অলরেডি জানে স্টুডেন্ট ইনফরমেশনের মধ্যে কারা কারা আছে, সেই পরিমাণ জায়গা আপনার জন্য অ্যালোকেট করে দেওয়া হয়ে যাবে। ওকে, জাস্ট এইটাই স্টুডেন্ট ইনফরমেশন। লেটস আপনি এখানে লিখছেন স্টুডেন্ট ইনফরমেশন, একটা ভেরিয়েবল নাম এখানে দেন, লেটস S1, জাস্ট এতটুকু লিখলে এই যে S1 লিখছেন না, স্টুডেন্ট 1, এই স্টুডেন্ট 1 এর এগেইনস্টে 3টা জায়গা এখন আপনি পাচ্ছেন। কি কি, এই S1 এর ভিতরেই হচ্ছে আপনার নেম রাখতে পারবেন, এই S1 এর ভিতরে আপনি আইডি রাখতে পারবেন, এই S1 এর ভিতরে আপনি সিজিপিএ রাখতে পারবেন, যেটা আগে করতে পারতেন। ব্যাংক ম্যানেজারের কাছে গেছেন, ব্যাংক ম্যানেজার বিরক্ত হয়ে আপনাকে স্ট্রাকচার ইউজ করতে বলছে, স্ট্রাকচার ইউজ করছেন, কি কি রাখবেন একবারে প্যাকেজ বানাইছেন, বানানোর পরে আপনি যখনই যাবেন তখনই আপনি ওই একটাকে ইউজ করেই আপনি হচ্ছে নেম রাখতে পারবেন, একটাকে ইউজ করে আইডি রাখতে পারবেন, একটাকে ইউজ করে সিজিপিএ রাখতে পারবেন। ক্লিয়ার হয়েছেন মোটামুটি? কোনো সমস্যা থাকলে আমাকে জানান। স্ট্রাকচারের সমস্যা থাকলে কিন্তু হচ্ছে সামনে আগানো যাবে না, এটা মাথায় রাখেন। আপনি সেটা ক্লাসেই করেন বা এখানেই করেন, ডাজন্ট ম্যাটার। ওকে, সবাই বুঝছেন তো?
হুম মানে ভাই ওই যে সেলফ হচ্ছে রেফারেন্স চেইন। স্ট্রাকচারের কথা বলতেছো তাই হ্যাঁ তো? হ্যাঁ হ্যাঁ ওইটা ভাই। ওইদিকে যাবো আমরা। হ্যাঁ, ওইটা আমরা দেখবো, সমস্যা নাই। ওইটা হচ্ছে মোস্ট অফ দ্য স্টুডেন্টস ওইখানে সমস্যা থাকে এবং ইন্টারভিউয়াররা জানে যে ওইখানে সমস্যা থাকে, সো ওইখান থেকে কোশ্চেন করে, ওইটা আমরা যাচ্ছি একটু পরে। বাট স্ট্রাকচার যদি আমরা বুঝি তাহলে আমরা একটা স্ট্রাকচারের কোড করি, চলো আমরা হচ্ছে পাশাপাশি দুইটা নিব। সো আমরা একটা কাজ করি, তোমাদের হচ্ছে মোটামুটি কয় বছর গেছে? বেশি দিন তো যায়নি রে, একটা মিনিট। 1 বছর যাচ্ছে ভাই, আর 3 মাস। আর 3 মাস? হ্যাঁ, 3 মাস দেখতে দেখতে কোন দিকে যাবে। হুম, শুনলাম সামনের মাসে নাকি ওই যে কত তারিখ, 27 তারিখ দিকে নাকি এক্সাম। হ্যাঁ 27-28 দিকে হচ্ছে এক্সাম। মানে জেনারেলি হচ্ছে মার্চের ফার্স্ট উইকে হয়। সো এবার হচ্ছে যে ফেব্রুয়ারি মাস যেহেতু হচ্ছে 28 দিনের, তাই না? সো এই কারণে হুম হুম। একটা ইয়ে আর কি, এরকম আর কি। সো চলো শুরু করি। যে আমরা যেটা করতাম আগে হচ্ছে, নর্মালি আমরা যেটা করতাম সেটা ছিল এরকম যে বারবার আমরা একই ভেরিয়েবল ডিক্লেয়ার করতাম। আমরা লিখতাম ইন্টিজার নাম 1, ইন্টিজার নাম 2। এখানে আমরা এখন মেমরি আর্কিটেকচার দেখবো, যাদের এখনো ক্লিয়ার হয়নি এই জিনিসটা এখন একবারে পান্তা ভাত হয়ে যাবে এখন এইটুকু দেখলে। সেটা হচ্ছে তোমার সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে, এই কোর্সে তোমরা যখনই এরকম স্ট্রাকচার ডিফাইন করবা, ভালো মতো শুনে রাখো, এই কোর্সে যখনই কোনো স্ট্রাকচার ডিফাইন করবা সেটা গ্লোবালি করবা। গ্লোবালি মানে যে কোনো ফাংশনের বাইরে। এটা কি? এটা মেইন ফাংশন, অর্থাৎ যে কোনো ফাংশনের বাইরে যে জায়গাটা থাকবে সেই জায়গাতে তোমাকে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে, অর্থাৎ স্ট্রাকচার ডিক্লেয়ার করতে হবে। ওকে, সো আমরা এখানে একটা স্ট্রাকচার ডিক্লেয়ার করতেছি, লেটস সে স্ট্রাক্ট। এটার নাম দিচ্ছে হচ্ছে লেটস সে, আমরা হচ্ছে স্টুডেন্টের ইনফরমেশন রাখতে চাচ্ছি, সো দ্যাট এই স্ট্রাকচারের একটা অর্থবহ নাম হতে পারে স্টুডেন্ট। ফাইন। এরপরে আমরা কি করবো, জাস্ট এখানে একটা কার্ড ব্রেসেস দিয়ে দিব। এরপরে এই স্টুডেন্টের কি কি ইনফরমেশন আমরা রাখতে চাচ্ছি সবকিছু আমরা এখানে লিখে দিব, নাথিং এলস। সো আমরা এখানে লিখতেছি যে তার নাম রাখতে, আমরা তার আইডি রাখতে চাচ্ছি, লেটস ঠিক আছে, ইন্টিজার আইডি। ফাইন। আমরা তার হচ্ছে সিজিপিএ রাখতে চাচ্ছি, ঠিক আছে, সো ফ্লোট সিজিপিএ। আমরা এই একটা স্ট্রাকচারের ভিতরে আর তার কি ইনফরমেশন রাখা যাইতে পারে, লেটস হচ্ছে তার ফোন নাম্বার রাখতে চাচ্ছি বা তার ওয়েট রাখতে চাচ্ছি। আমরা হচ্ছে স্ট্রিং এ যাচ্ছি না, কারণ স্ট্রিং এর একটা কাহিনী আছে স্ট্রাকচারের সাথে, সেটা আমরা দেখবো পরে। সো লেটস ইন্টিজার ওয়েট। ফাইন। সো আমরা হচ্ছে একটা স্টুডেন্টের আইডি রাখতে চাচ্ছি, সিজিপিএ রাখতে চাচ্ছি, ওয়েট রাখতে চাচ্ছি। লেটস আমার ক্লাসে 50 জন স্টুডেন্ট আছে, 50 জন স্টুডেন্টেরই আমার এরকম ইনফরমেশন রাখা লাগবে। সো দ্যাট আমি যেটা করবো, এবং শেষে হচ্ছে সেমিকোলন নিতে হবে। তাহলে স্ট্রাকচারের সিনট্যাক্সটা কি ভালো মতো খেয়াল করো। প্রথমে লিখতে হবে স্ট্রাক্ট, তারপরে লিখতে হবে যে নামটা তুমি দিতে চাচ্ছ, যে কোনো নাম হইতে পারে এখানে, যদু, মধু, রহিম, করিম, হোয়াট এভার ইট ইজ। এরপরে তুমি ওই যে স্টুডেন্ট এইটার জন্য কি কি ইনফরমেশন নিবে সবকিছু দিবা, যে এই স্টুডেন্টের একটা আইডি থাকবে, আইডি ডেটা টাইপ দিবা ইন্টিজার, সিজিপিএ নিবা তার সেই সিজিপিএ ডেটা টাইপ দিবা ফ্লোট, ওয়েট নিলে তার ডেটা টাইপ দিবা ইন্টিজার, নাম নিলে তার ডেটা টাইপ দিবা ক্যারেক্টার, তাই না? সবকিছু দিলে এখানে, এবং এখানে শেষে সেমিকোলন দিতে হবে। এরপরে যেহেতু এটা গ্লোবাল ভেরিয়েবল, গ্লোবাল ভেরিয়েবলকে যে কোনো ফাংশন থেকে অ্যাক্সেস করা যায়, সো তুমি মেইন ফাংশনের ভিতরে আসলা। মেইন ফাংশনের ভিতরে আইসা তোমার ইচ্ছা হলো যে তুমি এখন হচ্ছে একটা স্টুডেন্টকে বানাবা, ঠিক আছে? বানাবা বলতে একটা স্টুডেন্টকে ডিক্লেয়ার করবা। সো স্টুডেন্টকে ডিক্লেয়ার করা মানে কি? স্টুডেন্টকে ডিক্লেয়ার করা মানে হচ্ছে তুমি ওই যে মেমোরিতে জায়গা চাইবা, ঠিক আছে, মেমোরিতে জায়গা চাইবা। সো মেমোরিতে কিভাবে জায়গা চাইবা, জাস্ট লিখবা হচ্ছে স্টুডেন্ট, তুমি কতটুকু জায়গা লাগবে, ঠিক আছে? আগে ইন্টিজার লিখতা এবং মেমোরি জানতো যে ইন্টিজার লিখলে তাকে কতটুকু জায়গা দিতে হবে। তোমার মেশিনে ইন্টিজার লিখলে ধরে নিচ্ছি 2 বাইট জায়গা দেয়, কোনো মেশিনে 4 বাইট দিতে পারে, ডাজেন্ট ম্যাটার। এটা কিন্তু মেশিন জানে ইন্টিজার লিখলে কতটুকু জায়গা দিতে হবে, এটা মেশিন জানে। এই জন্য তুমি ইন্টিজার লিখতা। ফ্লোট লেখো কেন? ফ্লোট লেখো মেশিনকে এইটাই বোঝানোর জন্য যে তুমি ফ্লোট টাইপের একটা জায়গা ভেরিয়েবল রাখতে চাচ্ছ, ওইটার জন্য কতটুকু জায়গা লাগবে এটা জানান দেওয়ার জন্য তুমি লেখো ফ্লোট। তুমি ক্যার লেখো কেন? ক্যার লেখো কারণ হচ্ছে তুমি মেমোরিকে জানাইতে চাচ্ছ যে তুমি একটা ক্যারেক্টার রাখতে চাচ্ছ, ঠিক আছে? সো সেম ভাবে এইখানেও তো তোমাকে মেমোরিকে জানাইতে হবে যে আমি এই টাইপের একটা কিছু রাখতে চাচ্ছি, তাই না? এইখানেও সেম ভাবে মেমোরিকে তোমাকে জানাইতে হবে যে এইখানে আমি এই টাইপের কিছু একটা রাখতে চাচ্ছি, সো দ্যাট এই যে তুমি একটা ডেটা টাইপ বানাইছো, এখানে সেম কাজটা করো, যে এখানে জাস্ট লিখে দাও স্টুডেন্ট, জাস্ট এই নামটাই স্টুডেন্ট, স্টুডেন্ট লিখে দিলা। সো এইটা হচ্ছে এই যে এরকম ক্যার লিখে তুমি মেমোরিকে জানাচ্ছিলে যে এতটুকু জায়গা লাগবে, ইন্টিজার লিখে জানাচ্ছিলে মেমোরিকে এতটুকু জায়গা লাগবে, ফ্লোট লিখে এতটুকু। সো যখন তুমি এখানে স্টুডেন্ট লিখবা, মেমোরি তাহলে তোমাকে কতটুকু জায়গা দিবে, দিস ইজ দ্য কোশ্চেন।
স্টুডেন্ট যখন লিখবা মেমোরি তোমাকে কতটুকু জায়গা দিবে? মেমোরি তোমাকে এই যে এই স্টুডেন্টের ভিতরে যা যা লেখছো না, স্টুডেন্টের ভিতরে কে কে আছে, আইডি আছে, সিজিপিএ আছে, ওয়েট আছে। ধরে নিচ্ছি আইডি হচ্ছে ইন্টিজার ভেরিয়েবল, ইন্টিজারকে আমার মেশিনে ধরে নিচ্ছি 4 বাইট জায়গা দেয় মেমোরি, ফ্লোটকে আরো 4 বাইট দেয়, ঠিক আছে, এই ইন্টিজারকে আরো 4 বাইট দেয়। তার মানে এই স্টুডেন্ট যদি আমি শুধুমাত্র লিখি, স্টুডেন্ট লেখা মানে কি মেমোরি আমাকে 4 বাইট 4 বাইট 4 বাইট অর্থাৎ 16 বাইট জায়গা আমাকে দিবে। সো দ্যাট আমি এখানে স্টুডেন্ট লিখতেছি অ্যাজ ডেটা টাইপ। সো আমরা ডেটা টাইপ লিখছি। এইগুলো লেখার পরে তোমাকে কি করতে হতো? ইন্টিজার লেখার পর একটা ভেরিয়েবল নাম দাও না, ইন্টিজার এ বা ফ্লোট বি, তারপরে ক্যারেক্টার নেম, তাই না, এরকম নাম দাও। সো এইখানেও তোমাকে সেম কাজটা করতে হবে, এখানেও তোমাকে কি করতে হবে? নাম দিতে হবে একটা। কি নাম দিবা? তোমার ইচ্ছা মতো, ডাজেন্ট ম্যাটার। সো আমাদের 50 জন স্টুডেন্ট আছে, 50 জন স্টুডেন্টের আমি হচ্ছে এইভাবে নাম দিতে পারি যে ফার্স্ট স্টুডেন্ট আমরা বলতেছি S1, সেকেন্ড স্টুডেন্টকে বলতেছি S2, থার্ড স্টুডেন্টকে বলতেছি S3, ঠিক আছে। সো আমরা S1 এর জন্য প্রথম মেমোরির কাছ থেকে জায়গা নিচ্ছি। সো আমি এখানে লিখতেই পারি S1, ফাইন। সো আমরা স্টুডেন্ট S1 টা লিখে ফেললাম। এরপরে কি, এখানে শেষ না, আমাদের শুরুতে স্ট্রাক্ট লিখতে হয়, স্ট্রাক্ট স্টুডেন্ট S1, ফাইন। সো এটা লেখার মাধ্যমে, স্ট্রাক্ট স্টুডেন্ট লেখার মাধ্যমে আমাকে জায়গা দিয়ে দিল। এখন যখনই আমি স্ট্রাক্ট স্টুডেন্ট S1 লিখছি, সাথে সাথে মেমোরিতে আমার জন্য একটা জায়গা তৈরি হয়ে গেছে। সেই জায়গার নাম কি? সেই জায়গার নাম হচ্ছে S1, এবং ওই জায়গাতে কয়টা ঘর আছে? সেই জায়গাতে 3টা ঘর আছে। কি কি ঘর আছে? প্রথম ঘরের নাম হবে হচ্ছে আইডি, সেকেন্ড ঘরের নাম হবে হচ্ছে সিজিপিএ, থার্ড ঘরের নাম হবে হচ্ছে ওয়েট, ফাইন। আবার যদি আমি এখানে বলি হচ্ছে স্ট্রাক্ট স্টুডেন্ট S1 এর জন্য বানাইছি, অর্থাৎ স্টুডেন্ট 1 এর জন্য একটা ভেরিয়েবল বানাইছি, এবং একটা ভেরিয়েবলের থ্রুতেই কিন্তু এখন আমরা 3টা জায়গা পেয়ে গেছি। একটা ভেরিয়েবল বানাইছি, জায়গা পাইছি কয়টা? 3টা। এখন আমি স্টুডেন্ট 2 এর জন্য সেম ভাবে জায়গা নিতে পারবো। সো আমি কি করব? জাস্ট পরের লাইনও সেম জিনিসটাই লিখব, স্ট্রাক্ট স্টুডেন্ট কি S2। যখন আমি স্ট্রাক্ট স্টুডেন্ট S2 লিখতেছি, মেমোরি তখন সাথে সাথে আমাকে মেমোরি থেকে আরেকটা জায়গায় দিয়ে দিবে, সেই জায়গার নাম হবে S2, এবং সেই জায়গাতেও কয়টা ঘর থাকবে? 3টা ঘর থাকবে, একটা আইডি নাম, একটা সিজিপিএ নাম, আর একটা ওয়েট নাম, ঠিক আছে। সো এইভাবে করে তুমি যেই কয়টা S1 S2 S3 লিখবা সবগুলোর জন্য এইভাবে জায়গা, অর্থাৎ একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করবা, বিহাইন্ড দ্য সিন 3টা করে জায়গা তুমি পেয়ে যাচ্ছ। ওই যে ব্যাংক ম্যানেজারের ওই কনসেপ্টের সাথে এখন রিলেট করো, ঠিক আছে, রিলেট করতে পারবে এখন। ওকে, এখন এই যে জায়গাগুলো নিলা, এই জায়গাগুলোতে এখন ভেরিয়েবল মানে ভ্যালু কিভাবে রাখবা, আইডি কিভাবে রাখবা, সিজিপিএ কিভাবে রাখবা, ওয়েট কিভাবে রাখবা, এটা একটা কোশ্চেন আসে, তাই না। সো ধরে নাও S1 বা স্টুডেন্ট 1 এর আইডি হচ্ছে লেটস সে 101, তার সিজিপিএ হচ্ছে 3.8, তার হচ্ছে ওয়েট হচ্ছে ধরে নিচ্ছি 80 কেজি। ওকে, এরকম একটা কিছু আমরা ধরে নিই। তার মানে এই জিনিসগুলোকে অ্যাসাইন করার নিয়ম হচ্ছে তোমাকে আগে কি করতে, লেটস সে তুমি এখানে একটা ভেরিয়েবল নিছো ইন্টিজার এ, তুমি জাস্ট ইন্টিজার এ লেখার সাথে সাথে মেমোরি তোমাকে একটা জায়গা দিয়ে দিত, সেই জায়গার নাম ছিল এ। তুমি যখন এখানে লিখতা a = 10, মেমোরি তোমার এই a এর জায়গাতে 10 স্টোর করে দিত, শেষ। এটা ছিল আমাদের নরমাল কেস। বাট তুমি এখন হ্যান্ডেল করতেছো কি? তুমি এখন হ্যান্ডেল করতেছো স্ট্রাকচার। সো তুমি S1 লিখছো, এবং তুমি যদি এখন S1 ইকুয়াল ধরে নাও হচ্ছে আইডি রাখতে চাও, তাহলে S1 ইকুয়াল যদি তুমি 101 লিখে দাও, তাহলে এটা ভুল যাবে। কারণ কি, S1 তো একটা জায়গা না রে ভাই, S1 এর আন্ডারে আরো 3টা জায়গা আছে। তো তোমাকে বলে দিতে হবে S1 এর স্পেসিফিক কোন জায়গাতে এই 101 কে তুমি রাখতে চাচ্ছ, সেটা বলে দিতে হবে তোমাকে। ওকে, সো এটা তুমি বলবা কিভাবে? জাস্ট লেখো এইভাবে S1 ডট, এখানে 3টা অপশন চলে আসছে, S1 এর কোন জায়গাতে তুমি এই 101 কে রাখতে চাও সেটা বলো। সো S1 লেখার পরে তুমি ডট দিলা, এরপরে যদি তুমি আইডি লেখো, লেখার পরে যদি তুমি 101 দাও, এর মানে হচ্ছে কম্পাইলারকে আমি বলতেছি S1 নামক জায়গাতে যাও, কম্পাইলার S1 নামক জায়গাতে আসছে, কম্পাইলার আমাকে বলতেছে এখানে আসছি, এখানে তো 3টা জিনিস দেখতেছে, আইডি, সিজিপিএ আর ওয়েট, আমি কই যাব? তখন আমি বলতেছি আইডি নামক ঘরে যাও। সো কম্পাইলার আইডি নামক ঘরে আসছে, এবং এইখানে যেই সে 101 কে স্টোর করে দিবে। সো মেমোরির এইখানে 101 স্টোর হয়ে যাবে। ওকে, সো গেল। সো তুমি আইডি এভাবে স্টোর করলা, সেম ভাবে তুমি হচ্ছে এখন সিজিপিএ স্টোর করতে পারবে স্টুডেন্ট 1 এর জন্য, স্টুডেন্ট 1 ডট সিজিপিএ। ওকে, সিজিপিএ ইকুয়াল হচ্ছে লেটস সে 3.8। সো S1 ডট S1 এ যাবা, যে সিজিপিএ সেগমেন্টে যাবা, এখানে 3.8 স্টোর করে দিয়ে আসবা। পরের লাইনের কথায় আসো, পরের লাইনে তুমি ওয়েট স্টোর করবা, জাস্ট S1 ডট ওয়েট লিখবা। সো এখানে লিখবা হচ্ছে লেটস সে 80 কেজি, তো 80। এরপরে হচ্ছে তুমি স্টুডেন্ট 2 এর ক্ষেত্রে সেম কাজ করবা। স্টুডেন্ট 2 এর ক্ষেত্রে কি করবা? জাস্ট লিখবা হচ্ছে S2, অর্থাৎ স্টুডেন্ট 2 এর আইডি ইনিশিয়ালাইজ করতে গেলে তোমাকে লিখতে হবে S2 ডট আইডি ইকুয়াল কত লিখবা? 102, ধরে নিচ্ছি স্টুডেন্ট 2 এর জন্য 102 আইডি, তার সিজিপিএ ধরে নিচ্ছি 3.9, S2 ডট সিজিপিএ হচ্ছে 3.9,
এরপর আমরা আরো ধরতে পারি s2 ডট আইডি সিজিপি, তারপরে কি ছিল ওয়েট ইকুয়াল হচ্ছে 60 কেজি। ঠিক আছে, সো এইভাবে তুমি সিনারিও গুলাকে সাজাইতে পারো। সো এই হচ্ছে আমাদের স্ট্রাকচারের কনসেপ্ট। ওকে, স্ট্রাকচারের কনসেপ্ট। সো তুমি এইভাবে স্ট্রাকচার ইনপুট দিলা, এখন তোমাকে কি করতে হবে, ইনপুট দিলেই তো হবে না, আউটপুটও দিতে হবে। আউটপুট দেওয়ার নিয়ম কি, স্ট্রাকচার থেকে ধরে নিচ্ছে হচ্ছে তুমি স্টুডেন্ট 1 এর আইডি প্রিন্ট করতে চাচ্ছ, তাহলে স্টুডেন্ট 1 এর আইডি প্রিন্ট করার জন্য কি করতে হবে, তোমাকে প্রথমে প্রিন্টের ফাংশন নাও, প্রিন্টের ফাংশন, এরপরে তুমি আইডি প্রিন্ট করতে চাচ্ছ। আইডি কি, আইডি হচ্ছে স্টুডেন্ট 1 এর আইডি কি, আইডি হচ্ছে একটা ইন্টিজার নাম্বার। এখন ইন্টিজার নাম্বারকে প্রিন্ট করতে গেলে কি লাগে, %d ফরম্যাট স্পেসিফায়ার লাগে। সো তোমার প্রথম কাজ হচ্ছে প্রিন্টের %d, তুমি কি প্রিন্ট করতে যাচ্ছ, লেখো %d। আফটার দ্যাট তোমাকে বলতে হবে যে তুমি কই থেকে এই ইন্টিজার নাম্বারটাকে স্টোর করতে যাচ্ছ, সেটা থেকে কমার এই পাশে, তাই না? তুমি হচ্ছে ইন্টিজার এ লিখলা, a = 10 লিখলা, পরবর্তীতে a কে প্রিন্ট করো কিভাবে, %d, এখানে লেখো a। জাস্ট এইটাই এখানে আমরা করতেছি একটু অন্যভাবে, যে এখানে তুমি বলে দিচ্ছ s1 এ যাও, অর্থাৎ কম্পাইলার s1 এ আসছে, এসে বলছে তিনটা জায়গা আছে, কই যাব, আমি বলে দিচ্ছি s1 এ যাওয়ার পরে আইডি নামক সেগমেন্টে যাও, যেটাকে পাবা সেটাকে প্রিন্ট করে দাও। সো কম্পাইলার আমাকে প্রিন্ট করে দিচ্ছে। সো এইভাবে আমি সকল ইনফরমেশন কি করতেছি, প্রিন্ট করে দিচ্ছি। সো এইটাই হচ্ছে আমাদের স্ট্রাকচারের কনসেপ্ট। সবাই ক্লিয়ার এটা? জি ভাই। কোনো সমস্যা আছে? মেমরি ইন্টারনালি কিভাবে কাজ করতেছে সবাই বুঝছি? হ্যাঁ ভাই, বুঝছি। কি যে ভাই তোমরা কি বুঝতেছো আল্লাহ জানে। না না ভাই, এটা বুঝছি ভাই, স্ট্রাকচার। গুড, এটা বোঝা জরুরি, কারণ এটা ছাড়া তুমি হচ্ছে সামনের দিকে মুভ করতে পারবে না। এখন আমাদের সেই কাঙ্ক্ষিত মুহূর্ত চলে আসছে, সেলফ রেফারেন্সিয়াল স্ট্রাকচার। রেফারেন্সিয়াল স্ট্রাকচার, এটার জন্য তোমাকে আবার আমাকে হালকা একটু পয়েন্টারের রিক্যাপ করতে হবে তোমাদের, ঠিক আছে? পয়েন্টারের রিক্যাপটা এখানে দরকার, আদারওয়াইজ তোমরা সেলফ রেফারেন্সিয়াল স্ট্রাকচারটা বুঝবা না। পয়েন্টার কি ছিল, একবার সিম্পল কথা, পয়েন্টার ছিল একটা স্পেশাল টাইপের ভেরিয়েবল। স্পেশাল ভেরিয়েবলকে আমরা পয়েন্টার বলতাম। কেন এটা স্পেশাল ভেরিয়েবল, কারণ এই বান্দা অন্য আরেকটা ভেরিয়েবলের মেমোরি অ্যাড্রেসকে স্টোর করে। পয়েন্টার কি করে, অলওয়েজ পয়েন্টার ভেরিয়েবল, পয়েন্টার এক ধরনের ভেরিয়েবল, সে অলওয়েজ অন্য আরেকটা ভেরিয়েবলের অ্যাড্রেসকে, মেমোরি অ্যাড্রেসকে হোল্ড করে। ঠিক আছে, কোনো ভ্যালু, নর্মাল ভ্যালুকে হোল্ড করে না, অন্য একটা ভেরিয়েবল আছে তার অ্যাড্রেসকে হোল্ড করে। লেটস সে তুমি এখানে লিখছো ইন্টিজার a। ইন্টিজার a লেখা মানে কি, তোমার মেমোরিতে একটা জায়গা তৈরি হয়ে যাবে, সেই জায়গার নাম হচ্ছে a, ধরে নিচ্ছি সেই জায়গার মেমোরি অ্যাড্রেস ধরে নিচ্ছি 150। ঠিক আছে, মেমোরি অ্যাড্রেস আরো বড় হয়, ধরে নিচ্ছি 150 লিখলাম। এরপরে যদি আমি লিখি a = 10, এর মানে কি, এই a এর জায়গাতে 10 স্টোর হয়ে যাবে। ওকে ফাইন, কোনো সমস্যা নেই। আমার ইচ্ছা হইলো, মানে দরকার হলো, ইচ্ছা তো না, আমার দরকার হলো, আমরা তো ইচ্ছা করে পয়েন্টার নামাই নাই, আমাদের দরকার হয়েছে দেখে নামাইছি। তো আমার দরকার হইলো যে এ যে জায়গাটাতে আছে এর অ্যাড্রেস কত, এইটা স্টোর করার দরকার পড়লো আমার, অর্থাৎ এর মেমোরি অ্যাড্রেসটা স্টোর করার দরকার পড়লো আমার। সো আমি যদি এখানে আরেকটা ভেরিয়েবল লিখতাম, ইন্টিজার বি লিখে আমি বললাম বি নামক একটা ভেরিয়েবল মেমোরি আমাকে দিল, এরপর আমি জাস্ট কি করলাম, বি ইকুয়াল হচ্ছে অ্যাড্রেস অফ এ, অর্থাৎ এর অ্যাড্রেসটা স্টোর করে দিলাম, তাহলে আমার ভুল যাবে, কারণ বি স্পেশাল ভেরিয়েবল না। আমরা স্টোর করতে চাচ্ছি কি, এর মেমোরি অ্যাড্রেসটাকে স্টোর করতে চাচ্ছি। এখন এর মেমোরি অ্যাড্রেসকে যদি আমি স্টোর করতে চাই, তাহলে অবভিয়াসলি আমার একটা স্পেশাল টাইপের ভেরিয়েবল লাগবে, যে ভেরিয়েবলটা অন্য আরেকটা ভেরিয়েবলের অ্যাড্রেসকে স্টোর করতে পারে, এবং সেই রকম ভেরিয়েবলকে আমরা কি বলতাম, পয়েন্টার বলতাম। ভালো মতো খেয়াল করো এখানে। এখন এর অ্যাড্রেসকে স্টোর করার জন্য একটা ভেরিয়েবল লাগবে, আমরা সর্বপ্রথম ভেরিয়েবলের নাম দিচ্ছি, লেটস সে ভেরিয়েবলের নাম দিলাম হচ্ছে পিটিআর, বা যে কোনো কিছু, ডাজন্ট ম্যাটার, তুমি একটা নাম দিলা। এটার ডেটা টাইপ কি হবে, ভালো মতো খেয়াল করো, এটার ডেটা টাইপটা হবে, তুমি যেই ভেরিয়েবলটার অ্যাড্রেসকে স্টোর করতে চাচ্ছ, তুমি যেই ভেরিয়েবলটার অ্যাড্রেসকে স্টোর করতে চাচ্ছ, ওই ভেরিয়েবলের ডেটা টাইপ কি, তুমি এর অ্যাড্রেসকে স্টোর করতে চাচ্ছ এই পিটিআর বা পয়েন্টার ভেরিয়েবলের ভিতরে এর অ্যাড্রেসটাকে। সো এর ডেটা টাইপটা তোমাকে খুঁজে বের করতে হবে। এর ডেটা টাইপ কি ভাইয়া, এর ডেটা টাইপ হচ্ছে ইন্টিজার। এর ডেটা টাইপ কি, ইন্টিজার। সো তোমার পয়েন্টারের ডেটা টাইপ কি হবে, ইন্টিজারই হইতে হবে বাধ্যতামূলকভাবে। এবং এইটা ইন্টিজার পয়েন্টার, এটা নরমাল ভেরিয়েবলের মতো লাগতেছে, যেহেতু একটা স্পেশাল ভেরিয়েবল, সো জাস্ট এটার আগে একটা স্ট্রাইক সাইন দিতে হবে। এটার মানে হচ্ছে একটা জায়গা তুমি মেমোরিতে নিলা, সেই জায়গার নাম হচ্ছে পিটিআর, এবং ওই জায়গাটাতে তুমি রাখতেছো কাকে, ওই জায়গাটাতে তুমি রাখতেছো হচ্ছে একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবলকে। ঠিক আছে, সো তোমার এখন জায়গা রেডি,
এখন তোমাকে কি করতে হবে, ওই জায়গার অ্যাড্রেসটাকে তুমি এখানে রাখতে পারবা কিভাবে, জাস্ট এই লাইনটা লিখলে ওই জায়গার অ্যাড্রেসটা এখানে চলে আসবে। পিটিআর ইকুয়াল, জায়গা তো রেডি, এখানে তুমি অ্যাড্রেস রাখতে পারবা, কেউ মানা করবে না। এখন পিটিআর ইকুয়াল জাস্ট লিখবে অ্যাড্রেস অফ এ, অর্থাৎ এর যে মেমোরি অ্যাড্রেস আছে সেইটা তুমি পিটিআর এর ভিতরে স্টোর করতে চাচ্ছ। সো এখানে 150 স্টোর হয়ে যাবে, নাথিং এলস, একবারে সিম্পলেস্ট ইকুয়েশন। ওকে, সো যখন আমরা ইন্টিজারের জন্য ইন্টিজার ভেরিয়েবলের অ্যাড্রেসকে স্টোর করতে যাচ্ছি তখন হচ্ছে এইখানে যাচ্ছে। সেম কথা যদি আমি ফ্লোট ভেরিয়েবলের জন্য বলি, ফ্লোট নাম নামক একটা ভেরিয়েবল আছে, সো তুমি এখানে লিখলাম নাম, এখানে হচ্ছে নাম নামক একটা ভেরিয়েবল আসলো। এরপরে তুমি চাচ্ছ এটার অ্যাড্রেস ধরে নিচ্ছি 500 মেমোরি অ্যাড্রেস, এবং এই নামের ভিতরে ধরে নাও লেটস হচ্ছে আছে 5.5 আছে, তার মানে এখানে কি আছে 5.5 আছে, এবং তুমি চাচ্ছ এই নাম্বার ভেরিয়েবলটার মেমোরি অ্যাড্রেসটাকে স্টোর করতে চাচ্ছ অন্য একটা ভেরিয়েবলের ভিতরে। সো তোমার কি লাগবে, পয়েন্টার লাগবে। সো সর্বপ্রথমে পয়েন্টারের নাম দিয়ে দাও ptr2 বা যে কোনো একটা নাম দিয়ে দাও। এটার আগে একটা অ্যাস্টেরিস্ক সাইন থাকবে কারণ এটা পয়েন্টার হতে যাচ্ছে। এটা ডেটা টাইপ কি হবে, এগেইনস্ট তুমি সেম কোশ্চেন করো, তুমি কার অ্যাড্রেসকে রাখতে চাচ্ছ, তুমি নাম ভেরিয়েবলটার অ্যাড্রেসকে স্টোর করতে যাচ্ছ। যেহেতু তুমি এই নাম ভেরিয়েবলটার অ্যাড্রেসকে স্টোর করতে যাচ্ছ, ইন দিস কেস তোমাকে দেখতে হবে নাম ভেরিয়েবলের ডেটা টাইপ কি। নাম ভেরিয়েবলের ডেটা টাইপটা হচ্ছে ফ্লোট, নাম ভেরিয়েবলের ডেটা টাইপ হচ্ছে ফ্লোট। সো পয়েন্টারটার ডেটা টাইপ হবে তখন ফ্লোট। ফাইন, সেকেন্ড কেস গেল। এরপরে তুমি এখানে জাস্ট লেখো ptr2 ইকুয়াল কত, ptr2 ইকুয়াল অ্যাড্রেস অফ কি নাম, তাহলে তোমার কোনো এরর দিবে না। থার্ড কেসে আসো, এই কেসে শেষ, আর দেখাবো না পয়েন্টার থেকে। এইখানে কি করছো সেই কাহিনীতে আসো। এখানে কি করছো ভাই, স্ট্রাক্ট স্টুডেন্ট s1 লেখছো না, স্ট্রাক্ট স্টুডেন্ট s1 দেখছো, কোনো সমস্যা নেই, কারো মাথা ব্যথা নেই। এইটা দেখার সাথে সাথে মেমোরি কি করবে, মেমোরি তোমাকে একটা জায়গা দিয়ে দিবে, সেই জায়গার নাম দিবে s1, সেই জায়গার একটা অ্যাড্রেস থাকবে, ধরে নিচ্ছি সেই জায়গার অ্যাড্রেস হচ্ছে 800। এই জায়গাতে 3টা সেল থাকবে, একটার নাম হচ্ছে আইডি, একটার নাম হচ্ছে সিজিপিএ, একটার নাম হচ্ছে ওয়েট, কোনো সমস্যা নেই, এই যে এগুলো আইডি সিজিপিএ ওয়েট, কোনো সমস্যা নেই। এটা ডেটা টাইপ কি, এটা ডেটা টাইপ হচ্ছে স্ট্রাক্ট স্টুডেন্ট। s1 যে ভেরিয়েবলটা, এটা ডেটা টাইপ কি, স্ট্রাক্ট স্টুডেন্ট। একটু আগে নাম ছিল, নামের ডেটা টাইপ কি ছিল, ফ্লোট। একটু আগে এ ছিল, এর ডেটা টাইপ ছিল ইন্টিজার। সো s1 এর ডেটা টাইপ হচ্ছে স্ট্রাক্ট স্টুডেন্ট। সো তোমার ইচ্ছা হইছে এখন s1 যে জায়গাটাতে আছে সেই জায়গার অ্যাড্রেসটাকে স্টোর করার তোমার ইচ্ছা হইছে, s1 যে জায়গাটাতে আছে সেই জায়গার অ্যাড্রেসটাকে স্টোর করার তোমার ইচ্ছা হয়েছে। সো তোমার কি লাগবে, একটা পয়েন্টার ভেরিয়েবল লাগবে অবভিয়াসলি। সো এখানে একটা পয়েন্টার ভেরিয়েবল দেখো, লেটস সে স্টার, তুমি পয়েন্টার ভেরিয়েবলের নাম দাও হচ্ছে ptr3 বা যে কোনো কিছু তোমার ইচ্ছা মতো লিখলাম। ডেটা টাইপ কি হবে এটার, বলো, এটা ডেটা টাইপ কি হবে, কিভাবে আমরা এই ডেটা টাইপ লিখবো, এখানে ইন্টিজার নাকি ফ্লোট? হ্যাঁ, এখানে তো ইয়াস, স্ট্রাক্ট স্টুডেন্ট। তুমি এখানে এখানে ডেটা ফ্লোট টাইপ, ভাইয়া। ওই মাথা ফাটাবো কিন্তু আমি। ভাইয়া কারণ এখানে হচ্ছে আইডি তো ইন্টিজার, তো ফ্লোটের মধ্যে ইন্টিজারও আছে ফ্লোটও আছে তো। না, এরকম না কনসেপ্টটা দেখো, তার মানে কি এখানে গ্যাপ গেছে তোমাদের, দেখো এইখানে এই পয়েন্টারটা ইন্টিজার ভেরিয়েবল নিছো এর ভিতরে 10 রাখছো, কোনো সমস্যা নাই আমার, এটার অ্যাড্রেস আছে, তুমি এই অ্যাড্রেসটাকে স্টোর করতে চাচ্ছ, কোনো সমস্যা নাই। স্টোর করার জন্য তোমার ভেরিয়েবল লাগবে, পয়েন্টার ভেরিয়েবল নিছো। ডেটা টাইপ ইন্টিজার কেন দিছো, কারণ এর ডেটা টাইপ ছিল ইন্টিজার, এর ডেটা টাইপ ইন্টিজার ছিল দেখে এখানে তুমি ইন্টিজার লিখছো। এখানে সেম কাহিনী, নাম্বার নামক একটা ভেরিয়েবল নিছো, সেই জায়গাটায় রাখছো, নাম্বার ভেরিয়েবল মেমোরি যে লোকেশনে আছে সেই লোকেশনটাকে তোমার স্টোর করা লাগবে। সো দ্যাট তুমি কি করছো, একটা পয়েন্টার নিছো, নাম দিছো ptr2 ফাইন। ptr2 এর ডেটা টাইপ ফ্লোট কেন দিছো, কারণ তুমি যার অ্যাড্রেসটাকে স্টোর করবা, নামের অ্যাড্রেসটাকে স্টোর করবা, নামের ডেটা টাইপ কি, ফ্লোট। সেম কাহিনী এখানে, s1 নামক একটা ভেরিয়েবল আছে, সেটার অ্যাড্রেসকে তুমি স্টোর করতে চাচ্ছ, একটা ভেরিয়েবল নিছো ptr3, তাহলে তোমাকে কি আস্ক করতে হবে, তোমাকে আস্ক করতে হবে s1 এর ডেটা টাইপ কি, s1 এর ডেটা টাইপ কি, ওই s1 এর ডেটা টাইপ কি, স্ট্রাক্ট স্টুডেন্ট। তো এখানে কি বসবে তাহলে, স্ট্রাক্ট, হ্যাঁ, ওই যে স্ট্রাক্ট স্টুডেন্টের ভিতরে যে ভিন্ন ভিন্ন ডেটা টাইপ আছে, তুমি কি করছো, স্ট্রাকচারের ডেফিনেশন কি, স্ট্রাকচারের ডেফিনেশনটা হচ্ছে স্ট্রাকচার ইজ এ সেলফ ডিফাইন্ড ডেটা টাইপ। ঠিক আছে, স্ট্রাকচার কি, স্ট্রাকচার হচ্ছে ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ।
ইউজার ডিফাইন্ড ডেটা টাইপকে আমরা কি বলতেছি, স্ট্রাকচার বলতেছি। এই যে ডেটা টাইপ এখানে আমি লিখছি, অর্থাৎ ইউজারের স্বাধীনতা আছে এই ডেটা টাইপের ভিতরে কে কে আসবে সেইটা বলার, ঠিক আছে। সো তুমি এখানে চাইলে তুমি লেটস তো হচ্ছে ইন্টিজার টাকা হলে অ্যামাউন্টের নামেরও একটা ভেরিয়েবল রাখতে পারো, সমস্যা নেই। তুমি চাইলে এখানে আরো 10টা ভেরিয়েবল রাখতে পারো, কোনো সমস্যা নেই। সবগুলাকে গ্যাদার করে তুমি একটা নিজের মতো ডেটা টাইপ বানাচ্ছ এবং সেই ডেটা টাইপের একটা নাম দিছো স্ট্রাক্ট স্টুডেন্ট, বুঝছো তাহলে? তো দ্যাট এখানে এটা বলার সুযোগ নাই যে এইটা ডেটা টাইপ ইন্টিজার, ইন্টিজার ফ্লোট বা ক্যারেক্টার এরকম কিছু। সবগুলা মিলে তো তুমি একটা ডেটা টাইপ নিজে বানাইছো, তাই না? সো স্ট্রাক্ট স্টুডেন্ট হচ্ছে তুমি বানাইছো, নিজে সৃষ্টি করছো এরকম একটা ডেটা টাইপ, ঠিক আছে। সো স্ট্রাক্ট স্টুডেন্ট হচ্ছে এখানে ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ। সো এগেইন তুমি স্ট্রাক্ট স্টুডেন্ট s1 লিখছো, তার মানে মেমোরিকে তুমি বলতেছো তুমি s1 টাইপের একটা ভেরিয়েবলকে রাখতে চাও, সো দ্যাট মেমোরি তোমাকে একটা জায়গা দিছে, সেই জায়গার মেমোরি অ্যাড্রেস কত 800, তুমি চাচ্ছ এই 800টাকে স্টোর করতে, সামহাউ এই অ্যাড্রেসটাকে স্টোর করতে, সো দ্যাট তুমি একটা ভেরিয়েবল বানাইছো ptr4। এখন তুমি জানো না যে তোমার ডেটা টাইপ কি হবে, এগেইন তোমাকে আজ করতে হবে এই s1 এর কাছে যে s1 তোমার ডেটা টাইপ কি। s1 এর যেটা ডেটা টাইপ হবে pointer4 এর ডেটা টাইপ সেম হবে। s1 এর ডেটা টাইপ কি, স্ট্রাক্ট স্টুডেন্ট, সো pointer4 এরও ডেটা টাইপ হবে কি, স্ট্রাক্ট স্টুডেন্ট। ওকে, কারণ pointer4 এই স্ট্রাক্ট স্টুডেন্টের যে ডেটা টাইপ অর্থাৎ s1 এর ভ্যালু অ্যাড্রেসটাকে স্টোর করতেছে। ক্লিয়ার সবাই এই কনসেপ্টটা? কোনো বিন্দু মাত্র সমস্যা আছে? হ্যাঁ ভাই, এখন ক্লিয়ার। ওকে, সত্যি তো সবাই ক্লিয়ার? বাকিরা কথা বলো না কেন ভাই? বাকিরা একটু কথা বল, কি জি ভাইয়া সমস্যা? ক্লিয়ার। করো রে ভাই। তোমাদের হচ্ছে আগের ব্যাচে যখন ক্লাস নিতাম, বুঝছো, আগের ব্যাচের ক্লাসের হচ্ছে তোমাদের ভিডিও দেখেই আর তো কোশ্চেন করে পাগল করে দিত। মানে হচ্ছে তোমরা 252 তো 251 এর কি রে, এনে সিফাত আছে, তারপর আমার পরিচিত অনেক আছে, রাজকুমার আছে, ফাহিম আছে, তোরা প্যারা কথা নেই। বলছ না কে? এরা তো ভাই অফলাইন ক্লাসে এত কোশ্চেন করে, এখন কি সমস্যা এদের? So, এটা হচ্ছে 80 জনের মতো, এটা একটা মিটে ছিল, ঠিক আছে, 80 জনের মতো, এবং এটা প্রচুর পরিমাণে ইন্টারেক্টিভ ছিল। সো তোমরা ইন্টারেক্টিভ হও, ইন্টারেক্টিভ যদি না হও না তাহলে জিনিসগুলো নিয়ে যাইতে পারবা না। ওই আমি ক্লাসে পড়াবো বের হয়ে যাবে, আবার পড়াবো বের হয়ে যাবে, কোনো মানে পার্মানেন্ট কোনো কিছু হবে না। তুমি ইন্টারেক্টিভ হও, কোশ্চেন করো। এখন পর্যন্ত দেখছো মানে কেউ আমাকে কোশ্চেন করছে, আমি বলছি স্টুপিডের মতো কোশ্চেন করো কেন, বা এটা একটা নর্মাল একটা কোশ্চেন কেন করছো? না, প্রত্যেকটা কোশ্চেন ভ্যালুয়েবল, ঠিক আছে। সো প্রত্যেকটা কোশ্চেন আমার কাছে ভ্যালুয়েবল, আমি যথেষ্ট চেষ্টা করি কোশ্চেনগুলোর অ্যান্সার করার জন্য, না পারলে বলে হচ্ছে পরে বলবো, বাট আমি চেষ্টা করি। বাট তোমরা কোশ্চেন করো, না বুঝলে ভাই তোমারই লস এইখানে, আমার কোনো কিছু যায় আসে না, ঠিক আছে। আমার হচ্ছে অ্যাজ এ সিনিয়র তোমাদের ভার্সিটির বড় ভাই, তুমি বলতে পারো, কোনো সমস্যা নেই। বাট তুমি যদি হচ্ছে টিচারের কাছে যাও, টিচার কিন্তু জিনিসটাকে টিচার, হ্যাঁ কিছু টিচার আছে তোমাকে বুঝাবে, বাট কিছু টিচার কিন্তু এই ক্ষেত্রে নেগলেন্সি দেখাবে, ঠিক আছে, তুমি হীনমন্যতায় ভুগবা। বাট এখানে তো স্কোপটা নাই, তোমাকে এখানে তো কেউ দেখতেছে না রে ভাই। কোশ্চেন করো, যদি না বোঝো কোশ্চেন করো, আর যদি বুঝে থাকো তাও বলো। ওকে, সো স্ট্রাকচার সবাই বুঝছো, ক্লিয়ার তো? হ্যাঁ ভাই। জি স্যার। ওকে, আবার স্যার আর বলে না ভাই, ভাই ভাই। ক্লিয়ার, গুড। সো আমরা স্ট্রাকচার বুঝছি, এখন আমরা হচ্ছে সেলফ রেফারেন্সিয়াল স্ট্রাকচারে আসবো, ঠিক আছে। সেলফ রেফারেন্সিয়াল স্ট্রাকচারটা হচ্ছে এরকম একটা কিছু, যে আবার আমরা ব্যাংক ম্যানেজারের কনসেপ্টে যাই, ঠিক আছে। ব্যাংক ম্যানেজারের কনসেপ্ট কি ছিল, টাকা রাখার জন্য তা সে আমাকে আলাদা একটা চেম্বার দিত, মানে একটা রুম আছে শুধুমাত্র, এই রুমের লকার গুলো আছে টাকা রাখার জন্য, আর একটা রুম আছে শুধুমাত্র গোল্ড রাখার জন্য, মেলাগুলো হচ্ছে লকার আছে, আর একটা রুম আছে ডকুমেন্ট রাখার জন্য, এখানে বিভিন্ন ডকুমেন্ট রাখা যাইতো। আর একটা রুম আছে স্পেশাল রুম, ওইখানে আমরা কি করতে পারি, কয়টা টাকার লকার নিব, কয়টা গোল্ডের লকার নিব, কয়টা ডকুমেন্টের লকার নিব, এগুলা বলার জন্য, ঠিক আছে। এটা আমরা ইউজারের স্বাধীনতা আছে, এখান থেকে একটা, এখান থেকে একটা, এখান থেকে একটা লকার নিয়ে নিজের মতো কিছু বানায় নেওয়ার, যেটা আমরা স্ট্রাকচার বলতেছি। ওকে ফাইন। এখন এরকম যদি একটা কিছু হয়, এই যে ইউজার সবকিছু বানায় নিল, ঠিক আছে, ইউজার সবকিছু বানায় নিছে, বানায় নিয়ে সে কম্বাইন্ড একটা লকার বানাইছে না, এই যে স্ট্রাকচার মানে কি, সবগুলা মিলে কম্বাইন্ডলি একটা ডেটা টাইপ বানাইছে। সো তুমি টাকা রাখবা, গোল্ড রাখবা, ডকুমেন্ট রাখবা, আবার টাকা রাখবা, সো ধরে নাও 3টা লকার হচ্ছে তুমি এখানে নিয়ে কম্বাইন্ডলি একটা লকারের মতো অ্যাক্ট করতেছে এরা। সো এই যে স্ট্রাক্ট স্টুডেন্ট কি করছে, একটা লকারের মতো বা একটা ভেরিয়েবলের মতো অ্যাক্ট করতেছে, ফাইন।
সো এটার কি থাকবে, একটা সিঙ্গেল একটা চাবি থাকবে, অর্থাৎ সিঙ্গেল একটা মেমোরি লোকেশন থাকবে, সিঙ্গেল একটা চাবি থাকবে। তো তোমার ইচ্ছা হয়েছে ব্যাংক ম্যানেজারকে বলছো এই যে চাবিটা আছে না, এই চাবিটাকে আমি স্টোর করার জন্য আমার আর একটা জায়গা লাগবে, ঠিক আছে? তুমি ব্যাংক ম্যানেজারকে বলছো এই চাবিটাকে স্টোর করার জন্য আর একটা জায়গা লাগবে, সো দ্যাট ব্যাংক ম্যানেজার তোমাকে আর একটা জায়গা দিবে, এবং এইখানে যেহেতু তুমি অন্য আরেকটা জায়গার চাবিকে রাখবা বা অন্য আরেকটা জায়গার অ্যাড্রেসকে রাখবা, সো দ্যাট কারা অ্যাড্রেসকে স্টোর করতে পারে ভাই? শুধুমাত্র পয়েন্টার, তাই না? পয়েন্টারের কাছে ওই স্পেশাল পাওয়ারটা আছে যে সে অন্য কারো অ্যাড্রেস বা চাবিকে স্টোর করতে পারবে। সো দ্যাট কনসেপ্টটা হচ্ছে এখানে এরকম যে তুমি এইখানে যে স্ট্রাকচারটা বানাচ্ছ সেই স্ট্রাকচারটার ভিতরে পয়েন্টারও রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, ওইভাবে না যে আমরা হচ্ছে এইখানেই লিখি বিষয়টা। এখানে যাওয়ার আগে তোমাদের এই এক্সাম্পলটা আবার দেখতে হবে। এই এক্সাম্পলটা কি ছিল এটা আবার দেখো, এটা দেখলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ওকে, ফাইন। কনসেপ্ট কি? কনসেপ্ট হচ্ছে ধরে নাও এটার একটা মেমোরি লোকেশন আছে 100, এটার একটা মেমোরি লোকেশন আছে 200, এটার একটা মেমোরি লোকেশন আছে 300, এটার একটা আছে 400, ধরে নিচে এখান পর্যন্তই আছে, ফাইন। আমার কাজ কি, আমার এটা দিয়েও বোঝানো ঠিক হবে না, বেস্ট ওয়ে বের করি, দাঁড়াও একটা স্ট্রাকচারে বানাই ফেলি আমরা এখানে। ওকে, একবারে সিম্পলেস্ট ইকুয়েশন আমি বের করতে পারবো হয়তো বা এখন, যে সিম্পলেস্ট যে ইয়াটা সেটা হচ্ছে এরকম যে একটা স্ট্রাক্ট লিখলাম, স্টুডেন্ট লিখলাম, জাস্ট এইটা আমি কপি করতেছি, স্ট্রাক্ট স্টুডেন্ট, এখানে লিখলাম ইন্টিজার আইডি, ইন্টিজার অ্যামাউন্ট, ইন্টিজার ওয়েট, ফাইন। ওকে, গুড। সিনারিওর কথা চিন্তা করুন, ঠিক আছে? সিনারিওটা হচ্ছে এইরকম যে ধরে নাও তোমরা হচ্ছে যারা হলে থাকো, হলে দেখছো যে বিশাল বিশাল হচ্ছে রুম থাকে, তাই না? মানে বিশাল বিশাল রুম না, সরি, বিশাল বিশাল হচ্ছে ফ্লোর থাকে। এই বিশাল বিশাল ফ্লোরে বিশাল মানে অনেকগুলা করে রুম থাকে, ঠিক আছে? ফাইন, কোনো সমস্যা নেই। এখন আমি হচ্ছে হল প্রভোস্ট, ওকে? আমি হচ্ছে ধরে নাও ড্যাফোডিলের YKSG1 এর হল প্রভোস্ট। সো আমার কাছে ধরে নাও 50 জন স্টুডেন্ট আছে। কয়জন স্টুডেন্ট আছে? 50 জন স্টুডেন্ট আছে, ফাইন। এখন আমি কি করলাম, 50 জন স্টুডেন্টকে রুম অ্যালোকেট করব। কি করব? রুম অ্যালোকেট করব। 50 জন স্টুডেন্টকে রুম অ্যালোকেশনের জন্য তাদের ইনফরমেশনগুলো আমি নিব, ফাইন। বাট এখানে একটা বাট আছে। বাটটা হচ্ছে 50 জন স্টুডেন্টের কাকে কোন রুমে দিব এটা আমি মনে রাখতে চাচ্ছি না। আমি চাচ্ছি না যে S1 কে কোন রুমে দিছি, S2 কে কোন রুমে দিছি, S3 কে কোন রুমে দিছি, S4 কে কোন রুমে দিছি, এগুলো এক্সপ্লিসিটলি মনে রাখতে চাচ্ছি না। ওকে, সো তোমরা বলতে পারো যে ভাই ঠিক আছে, কোনো সমস্যা নাই, S1 আপনি মনে রাখতে চাচ্ছেন না, সমস্যা নেই, আপনি শুধুমাত্র একটা মনে রাখেন যে আপনি এইখানে S1 কে দিবেন, S1 এর পরে S2 কে দেন, S3 কে দেন, S4 কে দেন, S5 কে দেন, এভাবে সিকোয়েন্সিয়ালি দিয়ে দেন। বাট এটাও পসিবল না যে তুমি সবগুলা স্টুডেন্টকে তুমি সিকোয়েন্সিয়ালি রুম দিবা, এটাও পসিবল না, কারণ তোমরা জানো যে সব রুম সবসময় খালি হয় না। যে ধরে নাও এখানে সিনিয়র কেউ আছে, নতুন কেউ এখান থেকে বেরোনি, সো তুমি চাইলে এখানে S2 কে দিতে পারবা না, এখানে S3 কে দিতে পারবে না, কারণ কি? কারণ এই রুমগুলো ফুলও থাকতে পারে, তাই তো? তো সলিউশনটা এরকম ভাবে একটু চিন্তা করা যায় না, যে শুধুমাত্র আমি S1 এর রুম নাম্বারটা জেনে রাখবো। S1 এর রুম নাম্বার আমি লেটস সে 301, ঠিক আছে? S1 কে আমি 301 অ্যালোকেট করছি, এইটা আমি মনে রাখলাম। জাস্ট একটা জিনিসই আমি মনে রাখবো, এবং আমি জাস্ট আরেকটা জিনিস মনে রাখবো, আর কিছু মনে রাখতে হবে না। S2 কে ধরে নাও হচ্ছে তুমি 305 নাম্বার রুম হচ্ছে অ্যালোকেট করছো, S3 কে তুমি হচ্ছে ধরে নাও হচ্ছে 309 নাম্বার রুম অ্যালোকেট করছো, S4 কে লেটস সে তুমি 311 নাম্বার রুম অ্যালোকেট করছো, S5 কে ধরে নাও তুমি 318 নাম্বার রুম অ্যালোকেট করছো, সমস্যা নেই। তোমাকে শুধু মনে রাখতে হবে S1 কে তুমি কত অ্যালোকেট করছো সেটা, এবং S1 এর কাছে তুমি দায়িত্ব দিয়ে দিলা, S1 এর কাছে তুমি দায়িত্ব দিয়ে দিলা S2 এর রুম নাম্বারটা মনে রাখার। S1 কে তুমি একটাই দায়িত্ব দিছো, S2 এর রুম নাম্বারটাকে মনে রাখার। S2 এর রুম নাম্বার কত? 305। সো S1 জাস্ট কি করছে, তার ভিতরে 305 লিখে রাখছে। বলছে আমার কাছে যদি স্যার আসে, স্যার এসে যদি বলে S1 কে যদি বলে S2 এর রুম নাম্বার কত, তখন আমি বলবো 305। S2 কে তুমি দায়িত্ব দিছো যে ভাই S2 তুমি হচ্ছে শুধুমাত্র S3 এর রুম নাম্বারটা মনে রাখবা, অর্থাৎ 309 কে মনে রাখবা। S3 কে তুমি বলছো ওকে ফাইন, তোমার আর কিছু মনে রাখতে হবে না, তুমি খালি S4 এর রুম নাম্বারটা মনে রাখবা 311। S4 কে তুমি বলছো কি? S4 কে তুমি বলছো হচ্ছে তুমি
S5 এরটা মনে রাখবা, অর্থাৎ 318 মনে রাখবা। S5 কে বলছো তোমার পরে আর কোনো স্টুডেন্ট নাই, সো তোমার আর কাউকে মনে রাখতে হবে না, তুমি হচ্ছে তোমার কাছে আসলে তুমি বলবা যে আমি আর জানি না, অর্থাৎ নাল। সো কনসেপ্টে দেখো, তোমাকে আমি শুধুমাত্র মনে রাখতে বলছি কি, তুমি হচ্ছে হেডমাস্টার বা প্রভোস্ট, তুমি এখানে আসছো, শুধুমাত্র তুমি মনে রাখছো S1 এর রুম নাম্বার কত সেইটা, S1 এর রুম নাম্বার মনে রাখছো, এখন বাকি সবকিছু অটোমেটিক তুমি মনে রাখতে পারবা। S1 এর কাছে আসছো, S1 কে বলছে S2 এর রুম নাম্বার কত, S1 বলছে 305 নাম্বার রুমে যান, আমি 305 নাম্বার রুমে আসছি, অ্যাড্রেসে আসছি, 305 নাম্বার রুমে S2 আছে, S2 কে পাইছি, S2 কে বলছি S3 কই আছে, S2 আমাকে ডিরেক্ট অ্যান্সার দিবে 309 নাম্বারে, সো আমি 309 নাম্বারে আসছি, 309 নাম্বারে আসার পর আমি বলছি S4 কই আছে, সে আমাকে বলছে 311 তে, সো আমি 311 নাম্বার রুমে আসছি, 311 তে এসে আমি বলছি S4 কে বলছি যে S5 কই আছে, সে আমাকে বলছে 318 নাম্বার রুমে, সো আমি 318 নাম্বার রুমে আসছি, 318 নাম্বার রুমে আসে আমি S5 কে বলছি আর কি কেউ সামনে আছে, S5 বলছে না স্যার আমি শেষ স্টুডেন্ট যাকে আপনি রুমে অ্যালোকেট করছেন, শেষ, কনসেপ্ট শেষ। সো খেয়াল করে দেখো, S1 কে একটা জিনিস মনে রাখতে হচ্ছে, কি মনে রাখতেছে S1, বা S2 কে একটা জিনিস মনে রাখতে হচ্ছে, সবাইকে একটা জিনিস মনে রাখতে বলা হয়েছে, কি মনে রাখতেছে তারা, তারা মনে রাখতেছে অন্য আরেকটা রুমের অ্যাড্রেস কে মনে রাখতেছে না, S1 হচ্ছে S2 এর রুমের অ্যাড্রেস মনে রাখতেছে, S2 হচ্ছে S3 রুমের অ্যাড্রেস কে মনে রাখতেছে, তাই না? সবাই কি করতেছে, একটা অ্যাড্রেস কে মনে রাখার চেষ্টা করতেছে। সবাই যদি অ্যাড্রেস কে মনে রাখার চেষ্টা করতে চায়, তাহলে অ্যাড্রেস কে মনে রাখার জন্য বা অ্যাড্রেস কে স্টোর করার জন্য আমরা কোন ভেরিয়েবলের সাহায্য নেই, অ্যাড্রেস কে স্টোর করার জন্য আমরা কোন ভেরিয়েবলের সাহায্য নেই, পয়েন্টার ভেরিয়েবলের সাহায্য নেই, পয়েন্টার। সো বাই ডিফল্ট তারা কি করতেছে, তারা পয়েন্টার ইউজ করে তারা অন্য আরেকটা অ্যাড্রেসকে স্টোর করে রাখতেছে, ফাইন, কোনো সমস্যা নেই। সো এখানে তুমি পয়েন্টার ইন্ট্রোডিউস করে যাও যে ইন্টিজার আইডি, যে প্রত্যেকটা স্টুডেন্টের প্রোফাইলে আমি বলে দিলাম S1 এর আইডি থাকবে তার প্রোফাইলে তার হচ্ছে যে সিজিপিএ থাকবে, তার প্রোফাইলে তার ওয়েট থাকবে, এবং আমি বলে দিলাম তার প্রোফাইলে পরবর্তী যে স্টুডেন্ট আছে তার অ্যাড্রেসটাও থাকবে, পরবর্তী স্টুডেন্টের অ্যাড্রেসটাও তার কাছে থাকবে। সো অ্যাড্রেস রাখার জন্য আমরা কোন ভেরিয়েবল ইউজ করি ভাইয়া, অ্যাড্রেস রাখার জন্য আমরা ইউজ করি পয়েন্টার ভেরিয়েবল। সো তুমি এখানে প্রথমে একটা নাম দাও, জেনারেলি আমরা এখানে নেক্সট নাম দিচ্ছি, একটু পরে এটা ক্লিয়ার হয়ে যাবে কেন নেক্সট দিচ্ছি, অন্য যে কোনো কিছু নাম তোমরা দিতে পারো, বাট কনভেনশনালি এখানে নেক্সট দেওয়া হয়, সো আমরা এখানে নেক্সট দিলাম। এখন পয়েন্টারের ডেটা টাইপ দেওয়ার পালা, ডেটা টাইপ তাহলে এখন কি হবে ভাইয়া, দেখো তো এই 305 কাকে পয়েন্ট করতেছে, 305 এই S2 পুরাটাকে পয়েন্ট করতেছে, তাই না? এই 305 কাকে পয়েন্ট করতেছে, স্টুডেন্ট 2 এর পুরা প্রোফাইলকে সে পয়েন্ট করতেছে। সো এই যে 305 বা মেমরি অ্যাড্রেস, এইটা S2 এর পুরা প্রোফাইলকে যে পয়েন্ট করতেছে, কেন করতেছে, কারণ S2 এইখানে আছে, ঠিক আছে? আমরা বলে রাখছিলাম S1 এর কাছে যে ভাই 305 নাম্বার রুমে S2 আছে, S2 এর কাছে বলছিলাম 309 নাম্বার রুমে S3 আছে, ঠিক আছে, এইভাবে বলে রাখছি। সো এইখানকার ডেটা টাইপ তাহলে কি হবে, আমরা কাকে পয়েন্ট করতেছি, আমরা একটা রুমকে পয়েন্ট করতেছি, তাই না? S2 একটা রুম, এবং S1 S2 বানাইছি কি দিয়ে, এই রুমগুলা তুমি বানাইছো কি দিয়ে, এই রুমগুলা তুমি বানাইছিলা কি দিয়ে, স্ট্রাক্ট স্টুডেন্ট লিখে, তাই না? স্ট্রাক্ট স্টুডেন্ট লিখে তো রুমগুলা বানাইছিলা, তাহলে এখানে ডেটা টাইপ কি হবে, স্ট্রাক্ট স্টুডেন্ট, তাহলে স্ট্রাক্ট স্টুডেন্ট। এখন খেয়াল করো S1 ও কি, S1 বানানো হয়েছে কি দিয়ে, স্ট্রাক্ট স্টুডেন্ট এই ডেটা টাইপ দিয়ে, S2 বানানো হয়েছে কি দিয়ে, S2 বানানো হয়েছে স্ট্রাক্ট স্টুডেন্ট এটা দিয়ে, S3 বানানো হয়েছে কি দিয়ে, S3 বানানো হয়েছে স্ট্রাক্ট স্টুডেন্ট এটা দিয়েই, তাই না? এই সেম ডেটা টাইপ দিয়ে সবাইকে বানানো হয়েছে, সবাই যেহেতু রুম, সবাইকে একটা ডেটা টাইপ দিয়ে বানানো হয়েছে, ফাইন। কনসেপ্টটা হচ্ছে এখানে কেন আমরা এইটাকেই আমরা বলি হচ্ছে মূলত সেলফ রেফারেন্সিয়াল স্ট্রাকচার, বাট কেন আমরা বলি, ঠিক আছে? কারণটা হচ্ছে দেখো S1 ও যে ডেটা টাইপ দিয়ে বানানো, S2 ও সেম ডেটা টাইপ দিয়ে বানানো, এই যে S1 ও যে ডেটা টাইপ দিয়ে বানানো, S2 ও সেম ডেটা টাইপ দিয়ে বানানো, S3 ও সেম ডেটা টাইপ দিয়ে বানানো। সো S1 তার মতোই বানানো আরেকটা ভেরিয়েবলকে কি করতেছে, পয়েন্ট করতেছে। S1 তার মতোই দেখতে আরেকটা ভেরিয়েবলের অ্যাড্রেসকে কি করতেছে, স্টোর করতেছে। S1 তার মতোই দেখতে আরেকটা ভেরিয়েবল S2 এর অ্যাড্রেসকে স্টোর করতেছে, S2 তার মতোই দেখতে আরেকটা ভেরিয়েবল S3 এর রুম নাম্বারকে স্টোর করতেছে, S3 তার মতোই দেখতে আরেকটা ভেরিয়েবল S4 এর অ্যাড্রেসকে স্টোর করতেছে। সো সে নিজেরাই নিজেকে কি করতেছে, পয়েন্ট করতেছে। সো নিজেরাই নিজেকে এখানে কি করতেছে, পয়েন্ট করতেছে। এই জন্য আমরা কি এটাকে বলতেছি সেলফ পয়েন্টিং স্ট্রাকচার বা সেলফ রেফারেন্সিয়াল স্ট্রাকচার।
ওকে, যারা নিজের ডেটা টাইপকে নিজেরাই কি করতেছে, বারংবার পয়েন্ট করে যাচ্ছে। এইটাই হচ্ছে আমাদের সেলফ রেফারেন্সিয়াল স্ট্রাকচারের কনসেপ্ট। ক্লিয়ার হয়েছে সবাই, নাকি সমস্যা আছে বলো? খালেদ বুঝছো তোমার সমস্যা ছিল এখানে সর্বপ্রথম? ওকে, আগের থেকে একটু ক্লিয়ার হয়েছে না? যখন আমরা কোডে যাব দেখবা যে আরো ক্লিয়ার হয়ে গেছে। ওকে ফাইন, কোনো সমস্যা নেই এটা। বাকিদের কোনো সমস্যা থাকলে আমাকে জানাও, কারণ হচ্ছে মোটামুটি আমরা হচ্ছে সেলফ রেফারেন্সিয়াল স্ট্রাকচার দিয়ে এখানে আরেকটা কোড করব এখানে, যে এখানে কিভাবে কাজটা হচ্ছে এটা দেখানোর জন্য। বাট এখানে কনসেপ্ট ক্লিয়ার না থাকলে আমাকে একটু জানাইতে পারো। আচ্ছা, আরে ভাই জানাও রে ভাই। ভাই সমস্যা নেই ভাই। ভাই বুঝতে পারছি ভাই। ওকে, যদি বুঝতে পারো আমাকে জানাবে, আমি তাহলে সামনে প্রসিড করবো, তাই না? নাহলে মানে কনসেপ্ট মানে বিষয়টা হচ্ছে কি যে এতক্ষণ সময় নষ্ট করছো, মানে সময় নষ্ট করছো নাকি জানি না, হোয়াট এভার। সো আরেকটু ইয়ে করো, দেখো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? সো আমরা কি করলাম, এখানে পুরাটা দিয়ে আমি আবার একটু পরে আবার বুঝাই দিব, সমস্যা নাই, স্ক্রিনশট নিয়ে নিয়ে তখন রিয়েল লাইফের ইয়ে দিয়ে বুঝাই দিচ্ছি। সো আমাদের এখানে একটা পার্ট লাগতেছে, আমাদের এই যে পয়েন্টার পার্ট লাগতেছে, কেন লাগতেছে এটা পরে আমরা আবার বুঝাই দিচ্ছি। এই পার্টটাই আমাদের মূলত হচ্ছে সিকোয়েন্স, যে আমরা একটার সাথে একটা কানেক্ট করতেছি। এই যে এখানে দেখো S1 একটা আলাদা এন্টিটি, S2 একটা আলাদা এন্টিটি, S3 একটা আলাদা এন্টিটি, S4 একটা, S5 একটা, সবগুলো আলাদা এন্টিটি। বাট তুমি এখানে কি করলা, টেকনিক্যালি সবগুলোকে লিস্ট করে দিতে পারছো না। S1 এর কাছে S2 এর রুম নাম্বার রেখে একটা লিস্ট বানাইছো, S2 এর কাছে S3 এর রুম নাম্বার রেখে একটা লিস্ট বানাইছো, S3 এর কাছে S4 এরটা রেখে লিস্ট বানাইছো। সো এইটাই তো লিঙ্ক লিস্ট, ঠিক আছে? এই যে লিঙ্কিং করছো, S1 এর সাথে S2 এর লিঙ্কিং করে দিছো, ঠিক আছে? সো এইটাই মূলত লিঙ্কড লিস্ট। এই কনসেপ্টটাকেই আমরা এখন হচ্ছে কোডে রূপান্তর করব, নাথিং এলস। ওকে ফাইন, সো লেটস বিগিন। সো আমরা এখানে কি করব, আমরা ওখানে জাস্ট হচ্ছে স্ট্রাক্ট, যে এই যে উপরে যে ডেটা টাইপটা, এটা আমরা এখানে আবার লিখতেছি স্ট্রাক্ট স্টুডেন্ট স্টার নেক্সট। কেন নেক্সট লিখতেছি, কারণ আমরা এইখানে যে S1 কে যে বলতেছি তোমার নেক্সটে কে আছে, S1 আমাকে বলতেছে আমার নেক্সটে S2 আছে, S2 এর অ্যাড্রেসটাও দিয়ে দিচ্ছে। S3 কে বলতেছি তোমার নেক্সটে কে আছে, সে আমাকে পরের অ্যাড্রেসটা দিচ্ছে। S3 কে যে বলতেছি তোমার নেক্সটে কে আছে, ঠিক আছে? এইভাবে সিকোয়েন্সিয়ালি জিনিসটা যাচ্ছে। এই জন্য আমরা এখানে জেনারেলি নেক্সট দেই, ঠিক আছে? নেক্সট দেওয়াটা সবাই প্রেফার করে। ওকে ফাইন, এখন আমরা স্ট্রাক্ট স্টুডেন্ট S1 বানালাম, S2 বানালাম, চাইলে আমরা এখানে স্ট্রাক্ট স্টুডেন্ট S3 বানাইতে পারি, ঠিক আছে? স্ট্রাক্ট স্টুডেন্ট S3 বানাইছি, তুমি চাইলে এখানে আরো অনেকগুলা বানাইতে পারো, S4 বানাইতে পারো, এখানে চাইলে তুমি S5 বানাইতে পারো, ঠিক আছে? এখানে তুমি অনেকগুলা বানাইতে পারো, ডাজন্ট ম্যাটার। বাট এদেরকে লিংক করতে হবে। এখনো কিন্তু আমরা ডাইনামিক মেমোরি অ্যালোকেশনের ভিতরে ঢুকি নাই, ঠিক আছে? ডিএম এর ভিতরে কিন্তু আমরা এখনো ঢুকি নাই, আমরা ঢোকার চেষ্টা করবো আজকে। সো এখানে তুমি হচ্ছে এরকম ভাবে কি করলা, বিভিন্ন কিছু ডিক্লেয়ার করে নিলা। এখন এখানে সবকিছু ডিক্লেয়ার করা মানে কি, S1 নামক একটা জায়গা তৈরি হয়ে গেছে না? S1 নামক একটা জায়গা তৈরি হয়ে গেছে মেমোরিতে। সো এইরকম একটা জায়গা তৈরি হয়ে গেছে, সেই জায়গাতে কয়টা পার্ট আছে ভাইয়া? এই জায়গাতে কয়টা পার্ট থাকবে? আগে 3টা পার্ট ছিল, এখন কয়টা? স্টুডেন্টের কয়টা এলিমেন্ট আছে? আইডি, সিজিপিএ, ওয়েট আর নেক্সট। সো এই S1 এর কাছে এখন কয়টা আছে? একটা মিনিট, এখানে S1 দিচ্ছি। এখন S1 এর কয়টা পার্ট থাকবে? একটা, দুইটা, তিনটা, চারটা। কারণ কি, আইডি একটা, সিজিপিএ একটা, ওয়েট একটা, নেক্সট একটা। সো আইডি, সিজিপিএ, ওয়েট, নেক্সট, অর্থাৎ নেক্সট তার রুমমেট যে, মানে নেক্সট যে স্টুডেন্ট আছে তার রুম নাম্বারটা এইখানে থাকতেছে। যখন S2 লেখছি, S2 তৈরি হয়ে গেছে, যে কোনো জায়গায় হইতে পারে, মেমোরির যে কোনো জায়গায় হইতে পারে, অ্যারের মতো না যে পাশাপাশি হইতে হবে, যেটা বললাম যে পাশের রুম নাও ফাঁকা থাকতে পারে। ওকে, এটা মাথায় রাখতে হবে, নট নেসেসারিলি যে পাশে হইতে হবে, S1 এর সাথে সাথে S2 থাকতে হবে। ওকে, সো চারটা বানাও এখানে, এটা হচ্ছে S2, আইডি, সিজিপিএ, এটা হচ্ছে ওয়েট, এন্ড এটা হচ্ছে নেক্সট। ফাইন, S3 যখন বানাবা সেম কনসেপ্ট, এটারও চারটা ঘর হবে, 1 2 3 4, আইডি, সিজিপিএ, ওয়েট, নেক্সট। S4 যখন বানাবা সেম কনসেপ্ট, চারটা থাকবে, আইডি, সিজিপিএ, ওয়েট, নেক্সট। এখন এগুলো সবগুলোর একটা করে মেমোরি অ্যাড্রেস দাও, ঠিক আছে? মেমোরি অ্যাড্রেস নাও, এটার হচ্ছে 100, এটার হচ্ছে লেটস সে 200, এটার হচ্ছে লেটস সে 500, এটার হচ্ছে লেটস সে S4, এটার হচ্ছে ধরে নাও লেটস সে 1100। ফাইন, আমি কি বলছি, আমি অলওয়েজ শুধুমাত্র একটার মেমোরি অ্যাড্রেস মনে রাখবো, কার? এই 100 এর, ঠিক আছে? অর্থাৎ S1 শুধুমাত্র ফার্স্ট স্টুডেন্টের, সো S1 এর অ্যাড্রেস আমি মনে রাখছি।
S1 এর ভিতরে সবকিছু অ্যাসাইন করতে পারবো না আমরা এখন? হ্যাঁ, S1 এর ভিতরে আমরা সবকিছু অ্যাসাইন করতে পারবো। এই যে S1 এর আইডি দিতে পারবো, S1 এর সিজিপিএ দিতে পারবো, S1 এর ওয়েট দিতে পারবো, অর্থাৎ স্টুডেন্ট মানে সকল ইনফরমেশন দিতে পারবো। স্টুডেন্ট ওয়েটের সবকিছু এভাবে করতে পারবো তোমরা। জাস্ট কি করবা, এখান থেকে এই ফাংশন তোমাদের আছে কিনা, জাস্ট এখানে তোমরা হচ্ছে S1 এর জায়গায় জাস্ট S2 এখানে S2 এখানে S2 এখানে হচ্ছে S3 হ্যাঁ, এখানে হচ্ছে S3 এখানে হচ্ছে S4 এখানে হচ্ছে S4 সো আমরা হচ্ছে চারটা ভেরিয়েবল এভাবে বানালাম, চারটাতে ধরে নিচ্ছি। এখানে ধরে নিচ্ছি এর রুল হচ্ছে 100 একই ছিল, এর হচ্ছে 102 দিচ্ছি, একটু আলাদা করে নিচ্ছি যেহেতু আমরা পুরোটা কমপ্লিট করতে চাচ্ছি। 3 দিচ্ছি এখানে দিচ্ছি লেটস 104 সো আমরা হচ্ছে চারটা এখানে হচ্ছে আলাদা আলাদা, বাকি সবকিছু আমরা আপাতত এক রাখতেছি, সবাই স্বল্পতা 103 এখানে 104 ফাইন। এখন আমরা কি করব, এখন তো তারা একটার সাথে একটা কানেক্টেড না, তারা এখনো তারা নতুন, তাদের মধ্যে এখন আমরা লিঙ্কিংটা করে দেই না। যেহেতু লিঙ্কিং করে দেই নাই, আমি স্টুডেন্ট ওয়ানের কাছে এসে যদি বলি তোমার পরে কি আছে, স্টুডেন্ট আমাকে বলবে না, কারণ সে জানে না। কারণ তার এই যে তার যেখানে গেলে আমি পরের জায়গায় যাওয়ার অ্যাড্রেসটা পাবো বা লোকেশনটা পাবো, সেইটা আমাদের এখানে ফাঁকা, সেটাকে এখন আমরা লিখিই নাই। ওকে, এখন আমাদের অ্যাকচুয়াল কাজ লিঙ্ক লিস্টে লিঙ্কিং করা। ওকে, তাহলে আমরা লিঙ্কিংটা কিভাবে করতে পারি, জাস্ট আমরা এখানে লিখতেই পারি যে S1 ডট নেক্সট, অর্থাৎ S1 এর নেক্সট পার্টে, এই যে S1 এর নেক্সট পার্টে আমরা কি করতে যাচ্ছি, আমরা S2 কে রাখতে চাচ্ছি। তাহলে S1 ডট নেক্সট আমরা S2 লিখে দিতে পারি। ওকে ফাইন, এখানে আমাদের এরর আসবে, কারণ কি, কারণ তোমরা একটা পয়েন্টার ভেরিয়েবল S1 ডট নেক্সট, নেক্সট কি, নেক্সট একটা পয়েন্টার ছিল না, নেক্সট একটা পয়েন্টার ছিল। এবং এরকম আমি তোমাদের দেখলাম ইন্টিজার a ইকুয়াল 10 হলে a কে যদি আমি পয়েন্ট করতে চাই তাহলে ইন্টিজার স্টার পিটিআর লিখতে হয়, এবং তারপরে কি লিখতে হয়, পিটিআর ইকুয়াল অ্যাড্রেস অফ আমাদের হচ্ছে এ লিখতে হয়। বাট এখানে আমরা অ্যাড্রেস অফটা লিখি নাই, সো আমাদের এখানে অ্যাড্রেস অফটাও লিখতে হবে। ওকে, সো আমরা এখানে অ্যাড্রেস অফ সাইনটা দিয়ে দিচ্ছি, তাহলে আমাদের এখান থেকে এটা চলে যাবে। সো আমরা S1 এর সাথে কি করে দিলাম, S2 লিঙ্কিং করে দিলাম। তার মানে এখানে অ্যাকচুয়ালি হচ্ছেটা কি, S1 ডট নেক্সট, অর্থাৎ S1 যে ভেরিয়েবলটা আছে, এটা যে নেক্সট পার্ট আছে, এটাতে আমরা রাখতেছি কাকে, S2 নামক যে ভেরিয়েবলটা আছে সেইটার যে অ্যাড্রেস সেইটা, অর্থাৎ S2 ভেরিয়েবলের অ্যাড্রেস কত, 200। তার মানে আমরা S1 ডট নেক্সটে আমরা কাকে রাখতেছি, 200 কে রাখতেছি। ফাইন, এরপর আমরা কি করতেছি, আমরা পরের লাইনে করতেছি S2 ডট নেক্সট, অর্থাৎ S2 ডট নেক্সটে আমরা কাকে রাখতেছি, আমরা রাখতেছি হচ্ছে S3 কে। এটা মানে কি, অর্থাৎ S2, এই যে দেখো S1 এর নেক্সটে আমরা কি রাখছি, 200 কে রাখছি, তার মানে এটার সাথে এটা কি হয়ে গেছে, কানেকশন হয়ে গেছে। S2 ডট নেক্সটে আমরা S3 কে রাখতেছি, এর মানে কি S2 কোনটা, এটা নেক্সট কোনটা, এটাতে আমরা কাকে রাখতেছি, S3 কে, S3 হচ্ছে এটা, S3 এর অ্যাড্রেস কত, 500, তার মানে এখানে কত আসতেছে, 500। ফাইন, এরপরে যদি তুমি সেম কাজটা করো, S3 ডট নেক্সট, এখানে তুমি যদি S4 দাও, তার মানে S3 এর কাছে তুমি কাকে রাখতেছো, এই যে S3 এর কাছে কার অ্যাড্রেস রাখতেছো, S4 এর অ্যাড্রেস এখানে রাখতেছো। এখন কথা হচ্ছে S4 এর পরে কেউ আছে, আচ্ছা হচ্ছে না, S4 এর পরে যদি কেউ না থাকে তার মানে আমাদের এখানে একটা কিছু সেট করে দিতে হবে, যেটা দ্বারা আমরা বুঝবো যে না, এরপরে আর কেউ নাই, লিস্টের এখানে শেষ। এই জন্য আমরা লিখি এটা S4 এর নেক্সট ইকুয়াল, আমরা লিখি হচ্ছে কি, অ্যাড্রেস অফ, আমরা লিখি হচ্ছে জেনারেলি নাল। তার মানে আমরা বলতেছি কম্পাইলারকে S1 এর নেক্সটে S2 আছে, S2 এর নেক্সটে S3 আছে, S3 এর নেক্সটে X4 আছে, S4 এর নেক্সটে নাল আছে, তার মানে তুমি এখানে থেমে যাও। সো এইটাই তখন আমাদের একটা লিঙ্কড লিস্ট হয়ে যাচ্ছে, এই যে আমরা লিস্ট করে দিচ্ছি, লিঙ্কড করে দিচ্ছি। বাট রাইট নাও যেটা দেখলো, এটা পুরাটা হচ্ছে স্ট্যাটিক মেমোরি অ্যালোকেশন দিয়েছে, এটা কিন্তু এখনো ডিএমএ দিয়ে হয় নাই। ওকে, স্ট্যাটিক মেমোরি অ্যালোকেশন দিয়ে আমরা একটা লিঙ্ক লিস্ট বানাই ফেলছি। ক্লিয়ার এটা সবাই এতক্ষণ পর্যন্ত? জি ভাই। কোনো সমস্যা? ওকে, কোনো সমস্যা না থাকলে এখন হচ্ছে সেলফ রেফারেন্সিয়ালটা আরেকবার বলি, দেখো এই জায়গাতে নেক্সট কি, নেক্সট একটা পয়েন্টার, এই পয়েন্টারটা কি করতেছে, তার নিজের মতোই দেখতে আরেকটা নোডের, অ্যাড্রেসকে সে হোল্ড করতেছে। ঠিক আছে, নোড কি, এই যে পুরো কম্বাইন্ড প্যাকেজটাকে আমরা এক একটা নোড বলতেছি, পুরো জিনিসটাকে আমরা কি বলতেছি, নোড। এটা একটা নোড, নোড 1, এটা একটা নোড, নোড 2, এই পুরোটা একটা নোড, নোড 3। সো এগুলোকে আমরা কি বলতেছি, এক একটা নোড বলতেছি। সো এই নোড 1টা সে কি করতেছে, নিজের মতো দেখতে আরেকটা নোড, অর্থাৎ নোড 2 এর অ্যাড্রেসকে হোল্ড করতেছে। নোড 1 তার নিজের মতোই দেখতে আরেকটা নোড, নোড 2 এর অ্যাড্রেসকে হোল্ড করতেছে। সো দ্যাট এই কনসেপ্টটাকে আমরা বলতেছি সেলফ রেফারেন্সিয়াল স্ট্রাকচার। ওকে ফাইন,
সো এই যে এখানে তোমরা চাইলে নোডের স্ট্রাকচার দেখতে পারো, নোডের একটা ছবি আমি এখানে বানিয়ে রাখছি, এই যে নোড, ঠিক আছে, এটা হচ্ছে নোড। আপাতত এদিকে আমরা না যাই, এটা নেক্সট ক্লাসে আরো ভালো মতো ইন্টারপ্রেট করব। সো এই হচ্ছে আমাদের পুরাটা স্ট্যাটিক মেমোরি অ্যালোকেশনের থ্রুতে আমরা কিভাবে লিঙ্ক লিস্ট করি সেটা। এখন হচ্ছে আমরা দেখবো ডাইনামিক মেমোরি অ্যালোকেশনের থ্রুতে পুরো কাজটা কিভাবে করতে হয়। এনার্জি আছে? সিফাত আহমেদ। ভাই আমার একটা কোশ্চেন ছিল, ভাই আমাদের অ্যাড্রেস কি সবসময় ইন্টিজার ফর্মে থাকবে? এটা কি ক্যারেক্টারের সাথে ইন্টিজার মিক্সড হবে কিনা কখনো না? সিফাত আরেকবার বলবা? ভাই বলছিলাম যে আমাদের অ্যাড্রেসটা কি ইন্টিজার ফর্ম মানে ফর্মে থাকবে, মনে করো নাম্বারের মধ্যে থাকবে সবসময়, মানে এই যে এটা এই অ্যাড্রেসটা জি জি জি। না, আল্লাহ, এরকম কোনো অ্যাড্রেসই নাই, ঠিক আছে। আমি হচ্ছে অ্যাড্রেস জেনারেলি হেক্সাডেসিমাল ফর্মে থাকে, ঠিক আছে, বিশাল বড় বড় অ্যাড্রেস হয়, মানে বিশাল বড় অ্যাড্রেস লিখলে তো এখানে ক্লাটার্ড হয়ে যাবে। সো আমি জি সিম্পলিসিটি ভাই বুঝতে পারপাসে পারছি, জানি, তারপর প্রশ্ন করলাম আর কি। ইয়েস, এখানে হেক্সাডেসিমাল ফর্মে থাকে জেনারেলি, জাস্ট হেক্সাডেসিমাল ফর্ম আমরা এখানে লিখতেছি না, আমরা নরমাল পারপাসের জন্য জাস্ট হিসেবে এটা 100 লিখতেছি। ওকে, সো আজকে আপনাদের অনেক পরিমাণে ইনপুট দিয়ে হয়েছে, একটু প্রসেস করেন। আর ডাইনামিক মেমোরির ওইটা আমি দেখাইতে পারতাম, বাট রাইট নাও না দেখানোই বেটার। আপনারা চাইলে ডাইনামিক মেমোরি, এটা আমার হচ্ছে ডেটা স্ট্রাকচার আগের যে প্লেলিস্ট আছে এটার, এই যে মানে লাস্ট ব্যাচে যখন আমি ক্লাস নিছিলাম ডেটা স্ট্রাকচার লাইভ ক্লাস 3, এইটা থেকে আপনারা হচ্ছে এটা ডাইনামিকের কনসেপ্টটা দেখে নিতে পারেন, ঠিক আছে, একবারে সেম, হুবহু সেম, নাথিং এলস। ওকে, আচ্ছা ভাই। আজকের ক্লাসে যদি কারো কোনো কনসেপ্টে কোনো সমস্যা থাকে জানাইতে পারেন, কোনো সমস্যা নেই। আপনাদের জন্য সবসময় হচ্ছে গ্রুপ তো আছেই, গ্রুপে নক করবেন। আর যারা হচ্ছে পেইড ব্যাচে এনরোল করতে চান শনিবারের আগে করে ফেলবেন, শনিবার বা রবিবার থেকে আমরা ক্লাস শুরু করতেছি এবং অফার প্রাইসটা সম্ভবত শনিবার পর্যন্তই থাকতেছে। সো এই তো, আপনারা হচ্ছে এখান থেকে রেজিস্ট্রেশন করে ফেলতে পারেন, এটার লিঙ্ক আপনাদের গ্রুপে দিয়ে আছে। এই তো, আর যদি কোনো কিছু জানার থাকে জিজ্ঞেস করতে পারেন, এনিথিং। আরে ভাই কিছু তো বলো। ভাই সবাই মনে হয় খুবই বেশি লাজুক ভাই। ভাই আমার একটা প্রশ্ন ছিল, হুম, আপনি যেগুলা মানে ভ্যালু যেগুলা দিচ্ছেন, মানে আইডি বা সিজিপি বা ওয়েট যেটাই দেন, তো এটা যদি আমি ইউজারের কাছ থেকে ইনপুট চাইতে চাই, মানে চাই যদি, তাহলে তো ভাই মানে স্ক্যানএর মাধ্যমে জাস্ট ওই জায়গায় কি ডট আইডি দিয়ে দিলে কি হয়ে যাবে? ইয়েস, দেখো আমি হচ্ছে, তুমি ধরো না হচ্ছে s1.id ডিরেক্ট না লিখে তুমি এভাবে এই জিনিসটা করতে পারো, প্রিন্টএফ বললা যে হচ্ছে যে ইন্টার ইওর আইডি, ওকে, তাহলে এটা প্রিন্ট হয়ে যাবে। এরপর তুমি জাস্ট কি করবে, স্ক্যানএফ, তারপর কি করবে %d এন্ড দেন হচ্ছে কি করবে, স্টোর করবে কার ভিতরে, s1 এর কার ভিতরে, আইডির ভিতরে। শেষ? ক্লিয়ার দীপঙ্কর জি, শর্মা? আবার জি বুঝতে সারা- পারছি। আরে এটা আর কি অভ্যাস হয়ে গেছে ভাই। ইয়ে কি জানি বলতেছিলা খালেদ, ক্লাটার্ড হয়ে গেছো? আচ্ছা, সমস্যা নেই, করো। আর ইয়েস, আর তোমাদের জন্য একটা সাজেস্টেড ওয়েবসাইট আছে, এটা তোমরা দেখতে পারো। এটা কি বলে, লিংক লিস্ট ভিজুয়ালাইজেশন। সো তোমরা হচ্ছে আরো সামনের দিকে যদি আগাও তখন হচ্ছে দেখবা যে লিঙ্ক লিস্টের অনেকগুলো কনসেপ্টে তোমাদের হচ্ছে একটু প্যাচ লাগবে। তো তখন তোমরা হচ্ছে এই ওয়েবসাইটটাতে এসে তোমরা এই জিনিসটাকে ভিজুয়ালাইজ করতে পারবা যে অ্যাকচুয়ালি কিভাবে কাজটা হচ্ছে। ওকে, এই ওয়েবসাইটটা সবাই একটু নোট ডাউন বা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, visualgo.net। এটা তোমাদের অ্যালগরিদমও লাগবে, এখানেও লাগতেছে। সো এখানে লিঙ্ক লিস্ট আছে, স্ট্যাক আছে, কিউ আছে, ঠিক আছে। সো সবকিছু এখানে তোমরা পেয়ে যাবে, এটা একটু মেনটেন করে চলার চেষ্টা করবা, তাহলে হচ্ছে একবারে ক্লিয়ার হয়ে যাবে সব। ওকে ভাই। ওকে, আর কোনো কোশ্চেন? হ্যাঁ সাব্বির, কিছু বলবা? জি, নাম ইনপুট নেওয়ার সময় এন্ড সিম্বল দেওয়া লাগে না কেন স্ক্যানএফে? নাম ইনপুট নেওয়ার সময় এটার একটা কাহিনী আছে, কাহিনীটা হচ্ছে স্ট্রিং, ঠিক আছে। স্ট্রিং এই জিনিসটা বাই
ডিফল্ট সেই স্ট্রিং না, স্ট্রিং জিনিসটা হচ্ছে কাইন্ড অফ পয়েন্টার টাইপের, ঠিক আছে? স্ট্রিং জিনিসটা হচ্ছে পয়েন্টার টাইপের। সো লেটস সে তুমি একটা স্ট্রিং ডিক্লেয়ার করছো এরকম কেয়ার নেম 100 এরকম কিছু একটা। এটার মানে হচ্ছে মেমোরিতে তোমার যে জায়গাটা তৈরি হয়ে যাচ্ছে, ঠিক আছে, যে জায়গাটা তৈরি হয়ে যাচ্ছে সেই জায়গাটার নাম কি ক্যার, ফাইন। বাট এইটার যে মেমোরি অ্যাড্রেসটা, ক্যারের মেমোরি অ্যাড্রেস, সরি এটার নাম হচ্ছে নেম। এই যে নেম, এই নেমের যে মেমোরি অ্যাড্রেসটা, সেই মেমোরি অ্যাড্রেসটা অলওয়েজ ফার্স্ট সেল যেটা থাকে সেটা যে মেমোরি অ্যাড্রেস থাকে সেটা হচ্ছে মূলত নেমের মেমোরি অ্যাড্রেস। ওকে, সো যখন তুমি স্ট্রিং এর ক্ষেত্রে ইনপুটটা নাও তখন নেম অ্যাকচুয়ালি একটা পয়েন্টার হিসেবে অ্যাক্ট করে, ঠিক আছে? নেম মূলত তখন একটা পয়েন্টার হিসেবে অ্যাক্ট করে। এই জন্য যখন তুমি যে স্ক্যানএফ লেখো, স্ক্যানএফ লিখলে তোমাকে এক্সপ্লিসিটলি বলতে হয় না যে %s, এরপরে হচ্ছে তোমাকে নরমালি যদি তুমি হচ্ছে %d লেখো, %d লিখলে ধরেন হচ্ছে তোমার একটা ভেরিয়েবল আছে a, এটা একটা ইন্টিজার ভেরিয়েবল, সো a এর মেমরি অ্যাড্রেস আছে 100, সো এখানে অ্যাড্রেস অফ a লেখার মানে হচ্ছে আমি কম্পাইলারকে বলি এর যে মেমোরি অ্যাড্রেস আছে সেইখানে যে রেখে আসো। বাট আমি যেহেতু তোমাকে বললাম যখন ক্যার নেম 100 লিখতেছে, এটার মানে হচ্ছে নেম একটা স্ট্রিং প্লাস একটা পয়েন্টার হিসেবে কাজ করতেছে। আর পয়েন্টার তো বাই ডিফল্ট কি হোল্ড করে, পয়েন্টার বাই ডিফল্ট কি হোল্ড করে, মেমোরি অ্যাড্রেস হোল্ড করে। সো নেম মানে কি, নেম মানে একটা, তখন কি বোঝাচ্ছি আমরা, একটা মেমোরি অ্যাড্রেসকে বোঝাচ্ছি। এখন মেমোরি অ্যাড্রেসকে বোঝানোর জন্য তো তোমার আর এখানে অ্যাড্রেস অফ অপারেটর দেওয়ার দরকার ছিল না, ছিল, এই জন্য আমরা এখানে আর অ্যাড্রেস অফ অপারেটরটা দেই না। ওকে, গুড। এই ধরনের কনসেপ্টে একটু মানে সবারই একটু মানে ঘাটতি থাকে, বাট আহামরি তেমন কিছু না। এটা একটু ইয়ে রাখো। আর হচ্ছে তোমাদের আরেকটা যেটা বলে রাখি সেটা হচ্ছে পরীক্ষার খাতায় বা ল্যাব ইভালুয়েশনে, মানে তোমাদের ক্লাসে সবাই হচ্ছে আমার মতো দেখাবে যে আইডি, সিজিপি, ওয়েট এরকম দিয়ে, বাট ল্যাব ইভালুয়েশনে যে তোমাকে বলবে যে এমন একটা কিছু লেখো, যে এমন একটা স্ট্রাকচার বানাও, সেই স্ট্রাকচারের ভিতরে একজন স্টুডেন্টের নাম নেওয়া যাবে, তার আইডি নেওয়া যাবে, তার সিজিপি নিয়ে যাবে, তার ইমেল অ্যাড্রেস নিয়ে যাবে, সবকিছু। তো ওই যে নাম যখন তুমি নিবা, নাম নিতে গেলে তোমাকে এখানে কি নিতে হবে, তখন আইডি তো নিলাই, নাম নিতে গেলে তোমাকে একটা স্ট্রিং বানাইতে হবে, তাহলে কেয়ার নেম, এখানে হচ্ছে নেমের সাইজ দাও কতটুকু, কত বড় নাম হচ্ছে নেম, শেষ। তারপরে এটা দিলা। বাট এখানে একটা কাহিনী আছে, কাহিনীটা হচ্ছে এই নামটা ইনপুট নেওয়ার জন্য তোমাকে জেনারেলি তুমি এই নামটা ইনপুট নিতে পারবে না, এটা নেওয়ার জন্য তোমাকে fgetS ইউজ করতে হবে। fgetS ফাংশন ইউজ করে এটা তুমি করবা, ঠিক আছে? এটা তোমরা একটু দেখে নিবা যে নাম কিভাবে একটা স্ট্রাকচারে ইনপুট নিতে হয়। ক্লিয়ার? এটাই হলো, যাতে এটা তো তোমরা প্যারাই না পড়ো। এটা জেনারেলি হচ্ছে ল্যাব যে ইভ্যালুয়েশন গুলো হয় সেখানে হচ্ছে এই ধরনের কোশ্চেন বাধ্যতামূলক ভাবে একটা দেয়, যাতে পোলাবেন না জানে যে হচ্ছে, মানে জেনারেলি আমরা নেম যেভাবে ইনপুট নিই সেভাবে ইনপুট নেওয়া যায় না আর কি, এটা একটু মাথায় রাখো। ওকে, ফাইন। আর কি কিছু বলা যাবে? আরেকটা ফাংশন যেটা বলি সেটা হচ্ছে যে ম্যালক ট্যালক যখন তোমরা ইউজ করবে না, ম্যালক আমরা তো যদি আজকে দেখাই, ম্যালক ইউজ করার আগে বাধ্যতামূলক ভাবে এই সেমিস্টারে যেই কোডই লেখো না কেন, ঠিক আছে, এই সেমিস্টারে যেই কোডই লেখো না কেন, #include_stdio.h এর পরে বাধ্যতামূলক ভাবে এখানে তোমাকে আরেকটা লাইব্রেরি ফাংশনকে ইনক্লুড করতে হবে, stdlib, অর্থাৎ স্ট্যান্ডার্ড লাইব্রেরি ডট হেডার ফাইলকে ইনক্লুড করতে হবে। কারণ এই যে তোমার ম্যালক ফাংশন, ক্যালক ফাংশন, ফ্রি ফাংশন, রিয়ালক ফাংশন সবগুলা এই স্ট্যান্ডার্ড লাইব্রেরি হেডার ফাইলের মধ্যে থাকে, ঠিক আছে? সো দ্যাট তোমাকে বাধ্যতামূলকভাবে স্ট্যান্ডার্ড লাইব্রেরি ফাংশনটাকে ইনক্লুড করতে হবেই। ক্লিয়ার এটা? ওকে, আর কোশ্চেন? হ্যাঁ, নাইম। ম্যালক কখন ইউজ করবো আর ক্যালক কখন ইউজ করবো? ম্যালক তুমি হচ্ছে নর্মাল মেমোরি চাওয়ার জন্য, ধরো না মেমোরিকে বললা যে হচ্ছে নর্মাল একটা কিছু রাখবা, ইন দিস কেস তুমি ম্যালক ইউজ করতে পারো, ঠিক আছে? ম্যালক মানে হচ্ছে মেমোরি অ্যালোকেশন। আর ক্যালক জেনারেলি তোমাদের এখন ইউজ করতে হয় না, ক্যালক সম্ভব জেনারেলি হচ্ছে 2 ডাইমেনশনাল কোনো কিছু যদি স্পেস তোমার লাগে তখন হচ্ছে তুমি ক্যালকের থ্রুতে মেমোরির কাছ থেকে জায়গা চাইতে পারো, ঠিক আছে? বাট ক্যালক তোমাদের এখন স্টাডি করতে হয় না, জাস্ট তোমাকে ম্যালক এন্ড ফ্রিটা করতে হবে। ম্যালক জেনারেলি হচ্ছে যে তোমার হচ্ছে 1 ডাইমেনশনাল জায়গাগুলো দেয়, আর ক্যালক 2 ডাইমেনশনাল বা এই ধরনের স্পেসগুলোকে ইয়ে করে, হ্যান্ডেল করে। আর কিছু? ওকে, তাহলে আমরা শেষ করতে পারি। এন্ড সবাই হচ্ছে চেষ্টা করবা যে এই সেমিস্টারে যেটাই শেখো না কেন শেষে একটা ভালো মতো প্রজেক্ট করার। প্রজেক্ট ছাড়া হচ্ছে আই থিঙ্ক হচ্ছে এটাকে কি বলে, লার্নিং আউটকামটা হচ্ছে খুব একটা ভ্যালুয়েবল লাগে না আমার কাছে, কারণ প্রজেক্ট করলে জিনিসটাকে তুমি হচ্ছে ইন্টারপ্রেট করতে পারবা যে তুমি কতটুকু শিখছো, কতটুকু চ্যালেঞ্জিং লাগতেছে জিনিসটা,
ঠিক আছে। ইভেন এখন হচ্ছে আমি আরো ইন্সপায়ার করি প্রজেক্ট বেসড লার্নিং এর জন্য, যে প্রজেক্ট করতে করতে তুমি লার্ন করো, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এন্ড আরেকটা যেটা ইয়ে ছিল যে তোমরা যারা রিসার্চে ইন্টারেস্টেড, সো ইন দিস কেস আমাদের হচ্ছে রিসার্চ, আমরা হচ্ছে একটা কমিউনিটি করতে চাচ্ছি, সো আমাদের রিচ করতে পারো। তোমরা যারা সিপিতে ইন্টারেস্টেড কম্পিটিটিভ প্রোগ্রামিং এ, সেটার জন্য আমাদের রিচ করতে পারো। তো আমরা হচ্ছে দুইটা আলাদা আলাদা কমিউনিটি দাঁড় করানোর চেষ্টা করতেছি, যাতে হচ্ছে সবাই এখান থেকে গাইডলাইনটা পায়, সবাই যেন নলেজ শেয়ারিং এর মাধ্যমে জিনিসটাকে আরো স্ট্রেংথ ইয়ে করা যায়। ওকে, এটাই। এন্ড আমাদের হচ্ছে পেইড ব্যাচের ক্লাস শুরু হচ্ছে সম্ভবত শনিবার থেকে, শনিবার বা রবিবার থেকে। সো এই তো, যারা এনরোল হওয়ার তারা এনরোল হয়ে নিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। হ্যাঁ সিফাত। ভাই আমাদের ডাটা স্ট্রাকচারে প্র্যাকটিস করার জন্য যদি কোনো রোড ম্যাপ দিতেন ভালো হতো আর কি, মানে কোথা থেকে প্র্যাকটিস করতে পারি। প্র্যাকটিস শিট আমার তৈরি করা আছে। জি আমি ভাই, তোমাদের শেয়ার করে দেবো, সমস্যা নেই। ওটার এখনো কিছু কাজ বাকি আছে, তো ওগুলো শেষ করে দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে ভাই। ওকে, ঠিক আছে। এনিওয়ান এলস? না ভাইয়া, শেষ করে দেন, আজকে অনেক সময় হয়ে গেছে। ওকে, ঠিক আছে। সবাইকে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।